বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাড়ি আসছিলাম। হঠাৎ দেখলাম কয়েকটা ছেলে একটা মেয়েকে জোর করে একটা অন্ধকার গলিতে নিয়ে যাচ্ছে। আমি বুঝে গেলাম কি হচ্ছে, কারণ এখন দেশের যা অবস্থা কোনো মেয়েই নিরাপদ না। আমিও সেই গলিতে ঢুকে ওদের সামনে গেলাম। দেখি মেয়েটা কাঁদছে আর বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। আসলে এই গলিতে তেমন মানুষ নেই, আর সন্ধ্যা হলে এই গলি একেবারে মানবশূন্য হয়ে যায়। ছেলেদের বয়স 20-এর উপরে হবে না, আর ওরা মোট 5 জন। আমি পেছন থেকে ডাক দিলাম, ভাই এই সন্ধ্যার সময় কি করছেন? তা তোকে বলতে হবে নাকি? কি যে বলেন না ভাইয়া, আমার সামনে একটি মেয়ের সাথে জোর করছেন আর আমি এখান থেকে চলে যাব? আপনাদের ঘরে কি মা বোন নেই? এই পোলা, লেকচার দিবি না, এখান থেকে চলে যা প্রাণের মায়া থাকলে। ভাইয়া আমাকে বাঁচান। এই যে দেখছেন, মেয়েটি আমাকে ভাইয়া বলে ডাকলো। এখন তো আমি যাব না। তাহলে কি করবি? আমি আর দাঁড়িয়ে না থেকে সেই ছেলের নাক বরাবর ঘুষি দিলাম। সেখানে থাকা আরেকটা ছেলে আমার সামনে আসতেই আমি তার তলপেটের একটা ঘুষি দেই। এরপর আর কি ঠাস ঠুস হতেই লাগলো। এমন সময় একজন আমার মাথার পেছন থেকে আঘাত করলো। আমার চোখ আস্তে আস্তে বন্ধ হতে লাগলো। আমার চোখ যখন খুললো তখন আমি আশেপাশে একজন লোককে দেখতে পেলাম। আমি ওইটা বসে পড়লাম। এখন বুঝলাম আমি একটা গাড়িতে আছি। এই কি, তুমি বসলে কেন? শুয়ে থাকো, তোমার শরীর এখনো উইক। না, আমি ঠিক আছি। আমি এখানে কিভাবে আসলাম? আসলে আমি রাশিদ রেহান, আমি এই শহরের পুলিশ কমিশনার। আর তুমি যে মেয়েকে বাঁচিয়েছো সেই মেয়ে আমার ছোট বোন হয়। তুমি যখন বখাটে ছেলেদের সাথে ফাইটিং করতেছিলা তখন রিমি, অর্থাৎ আমার বোন, আমাকে ফোন দিয়ে সব জানায়। তোমার মাথায় আঘাত পাওয়ার পর তুমি সেন্সলেস হয়ে যাও, আর আমি আমার ফোর্স নিয়ে সেখানে পৌঁছাই আর তাদের অ্যারেস্ট করি। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার বোনের ইজ্জত বাঁচালে। কি যে বলেন না স্যার, আমি তো আমার দায়িত্ব পালন করেছি শুধু। আর রিমি আমাকে ভাইয়া বলে রেখেছে। বোনকে রক্ষা করাই তো প্রত্যেক ভাইয়ের দায়িত্ব। সত্যি তুমি অনেক ভালো ছেলে। তা তোমার পরিচয় কি? আমি একজন সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে। বাবা আমার একমাত্র সন্তান। আমার নাম রাকিব। স্যার, এখন আমরা কোথায় যাচ্ছি? আমরা এখন আমার বাসায় যাচ্ছি। রিমিকে আমি আগে পাঠিয়ে দিয়েছি, আর তোমাকে হাসপাতালে নিয়ে মাথায় ব্যান্ডেজ করে তারপর নিয়ে যাচ্ছি। স্যার, আমাকে তো বাসায় ফিরতে হবে, নাহলে আব্বু আম্মু অনেক টেনশন করবে। তুমি আজকে যেতে পারবে না, কারণ আমরা তোমাদের এলাকা থেকে অনেক দূরে এসে পড়েছি। আর তোমার অবস্থাও ভালো না। ডক্টর বলেছে তোমার প্রপার রেস্টে থাকতে হবে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমার বাসায় চলে যাব। কিন্তু স্যার, আমার আব্বু আম্মু তো অনেক টেনশনে থাকবে। আর যদি শুনি আমি ইনজুরি হয়েছি, তাহলে তো আমার আম্মু হার্ট অ্যাটাক করবে। তাহলে তুমি তোমার আব্বু আম্মুকে ফোন করে জানিয়ে দাও যে আজকে তুমি তোমার ফ্রেন্ডের বাসায় থাকবে। ওকে স্যার। আমি যখন আমার পকেটে হাত দিলাম, এ কি, আমার ফোন কোথায়? ও শিট ম্যান। স্যার, আমার মনে হয় আমি আমার মোবাইল সেট ফাইটিংয়ের সময় আমার পকেট থেকে পড়ে গেছে। নো প্রবলেম, আমার ফোন দিয়ে জানিয়ে দাও। তারপর আমি স্যারের ফোন দিয়ে আব্বুকে ফোন দিয়ে বলি যে আজকে আমার বন্ধুর জন্মদিন থাকায় রাতে আমরা পার্টি করব, তাই রাতে বাসায় আসতে পারবো না। আব্বু আম্মু আমাকে বিশ্বাস করে, তাই বেশি কিছু প্রশ্ন করলো না। তবে দেখার বিষয় এটা হচ্ছে যে স্যারের বয়স বেশি হবে না, এই 28 কিংবা 30। আর এই কম বয়সে এই পুলিশ কমিশনার, ভাবা যায়? গল্পের সাথে থাকলে সব জানতে পারবেন। কিছুক্ষণের মধ্যেই আমরা স্যারের বাসায় পৌঁছে গেলাম। আমি গাড়ি থেকে নেমে অবাক, কারণ এটা বাসা নাকি রাজপ্রাসাদ। দুইতলার একটা বাসা, রাজমহলের মতন দেখতে। আমি উপরের দিকে তাকাতেই আমার চোখ যায় দুইতলার একটি রুমের বারান্দায়। সেখানে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়ে বললে ভুল হবে, যেন জান্নাতের হুর পড়ি। চাঁদের আলোতে আরও সুন্দর দেখাচ্ছে। আমাকে দেখে মেয়েটি দৌড়ে ভিতরে চলে যায়। আমার হুঁশ ফিরল ঝাড়ের ধাক্কায়। এখানেই থাকবে নাকি ভিতরেও আসবে? জি স্যার, আসছি। আমি আর স্যার ভিতরে গেলাম। ভিতরটা বাইরে থেকে আরও সুন্দর। স্যার আমাকে ওর ওয়াইফ জান্নাত ম্যামের সাথে দেখা করিয়ে দেয়। জান্নাত ম্যাম আসলে হাউস ওয়াইফ, তারা এখনও সন্তান নেয়নি। আমি সোফায় বসে আছি, আর সেই সময় যে মেয়েটি সিঁড়ি দিয়ে নেমে আসছে, মেয়েটিকে দেখে আমার চোখ বড় বড় হয়ে গেছে, কারণ মেয়েটিকে আরও সুন্দর দেখাচ্ছে। মিম, এ হলো রাকিব, যে রিমিকে বখাটের ছেলেদের হাত থেকে বাঁচিয়েছিল। আর রাকিব, এ হলো মিম, আমার মেজ বোন। আসলে তারা 3 বোন। রাশিদ স্যার বড়, মেয়ে মেঝো, আর রিমি ছোট। ধন্যবাদ আপনাকে আমার বোনকে বাঁচানোর জন্য। এতে ধন্যবাদ দেওয়ার কি আছে? আমি না বাঁচালে অন্য কেউ বাঁচাতো। হয়তো বাঁচাতো, কিন্তু রেপ হওয়ার পর। রাকিব, তুমি তো দেশের অবস্থা জানো। সারা দেশে কোনো মেয়ে এখন নিরাপদ না। সারা দেশে মানুষরূপী হায়নারা ঘুরে বেড়াচ্ছে নারীর লোভে। কাউকে এখন বিশ্বাস করা যায় না।
স্যার, তাহলে আমাকে এখানে আনলেন কেন? আমিও তো অপরিচিত ব্যক্তি, আমাকে কেন বিশ্বাস করেছেন? কারণ আমি মানুষ চিনতে কখনো ভুল করি না। আমি জানি সমাজে এখনো কিছু মানুষ আছে যারা এখনো মেয়েদের ভোগের পাত্র মনে করে না, বরং নিজের বোন ভাবে, যেমন তুমি। তুমি ঠিকই বলেছো। রিমি কোথায়? ওকে তো দেখছি না। ওকে আমি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আসলে রিমি এখনো ওই সময়ের কথা ভুলতে পারেনি। আজকে রাকিব আমাদের বাসায় থাকবে। রাকিব এখনো অসুস্থ, ওর মাথায় ব্যান্ডেজ করা আছে। রাকিব, তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও। মিম, যাও গিয়ে রাকিবকে এক্সট্রা যে রুম আছে ওটা দেখিয়ে দাও। আমি মিমের সাথে উপরে গেলাম, সিঁড়ি দিয়ে, মানে 2 তলায়। এইটা আপনার রুম, আর কোনো সমস্যা হলে ডাকবেন। এইটা আমার রুম, ঠিক আপনার রুমের পাশে। ওকে, আমি রুমে ঢুকি লুঙ্গি ড্যান্স দিলাম, কারণ মিম আমার রুমের ঠিক পাশেই। ওকে প্রথম দেখাতেই আমি ভালোবেসে ফেলেছি। আমি ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লাম। আসলে শরীরটা অনেক দুর্বল লাগছে, সাথে অনেক ক্ষুধাও লেগেছে, কিন্তু আমাকে যতক্ষণ পর্যন্ত না রাখবে আমার কিছুই করার নেই। কিছুক্ষণ পর দরজায় কেউ খটখট করলো। ভেতরে আসুন। মিম ভেতরে আসলো, আমি বিছানায় উঠে বসলাম। ভাইয়া, আপনাকে নিচে খেতে ডাকছে। আমি মিমের সাথে নিচে খেতে গেলাম। নিচে গিয়ে দেখি সবাই আমার জন্য ডাইনিং টেবিলে বসে আছে। আমি খেতে বসলাম, মিম আমার সাথেই বসেছে। খাওয়া শেষে, স্যার আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটা প্রশ্ন করতে পারি আপনাকে? তুমি তোমার প্রশ্ন করো, আমার কোনো সমস্যা নেই। আসলে স্যার, আমি যখন থেকে এই বাসায় এসেছি তখন থেকে আমার মনে একটা খটকা লাগছে। কি খটকা রাকিব? আসলে স্যার, আপনি একজন কমিশনার, তাও আপনার এত বড় বাড়ি কোনো জমিদার বাড়ি থেকে কম মনে হচ্ছে না। আপনি এই বাড়ি কি ঘুষের টাকা দিয়ে বানিয়েছেন? এই প্রশ্ন করার পর সবাই আমার দিকে এমনভাবে তাকাচ্ছে যেন এলিয়েন দেখছে। স্যার, আমি যদি কোনো ভুল প্রশ্ন করি তাহলে আমাকে ক্ষমা করে দিয়েন। না, তুমি কোনো কিছু ভুল করনি। কি ভুল করেনি ভাইয়া? অবশ্যই ভুল করেছে। আপনার সাহস হয় কিভাবে আমার ভাইয়ের মতো একজন সৎ পুলিশ কমিশনারকে এই কথা বলার? মিম, চুপ কর তুই। রাকিব তো শুধু একটা প্রশ্ন করেছে, আর এই প্রশ্ন যে কারো মাথায় আসতে পারে, কিন্তু আমি পুলিশ কমিশনার বলে কেউ আমাকে ভয়ে এই প্রশ্নটি করে না। কিন্তু রাকিব, তোমার সাহসের প্রশংসা আরও একবার করতে হচ্ছে। রিয়েলি ইউ আর এ ব্রেভ ম্যান। আসলে রাকিব, আমার দাদার বাবা ছিল এই এলাকার একজন বড় জমিদার। তার টাকা পয়সার কোনো কমতি ছিল না। সারা জীবন পায়ের উপর পা তুলে খেলেও শেষ হবে না। আমার দাদাও কোনো চাকরি বা ব্যবসা করেননি, কিন্তু জমিদারি প্রথা শেষ হওয়ার পর আমার বাবা নিজ দক্ষতায় একজন পুলিশ কমিশনার হন। তিনি একটি মিশনে গিয়ে শহীদ হন। তার ফলে আমি বাবার পোস্টটা পেয়ে যাই। আর আমাদের যা সম্পত্তি আছে তাতে আমার চাকরি না করলে হবে, কিন্তু আমি আমার প্রফেশনকে সম্মান করি। আর এটা আমার দাদার বাড়ি, যেটা কিছু মাস আগে আমি আধুনিকতার ছোঁয়া দিয়েছি। ও স্যার, আসলে কিছু মনে করবেন না। আমার মনে কোনো বিষয় নিয়ে সন্দেহ হলে তা আমি সোজাসুজি বলে দেই। আমি তোমার মতো ছেলেদের পছন্দ করি। ধন্যবাদ স্যার। আসলে আমি ভাবতেও পারিনি যে আপনি আমার কথায় কিছু মনে করবেন না। আমি খাওয়ার পর আবার নিজের রুমে ঢুকবো, সে সময় মিম ডাক দিল। আপনার সাথে আমার একটু কথা ছিল। জি বলেন। আসলে আই অ্যাম সরি, সেই সময় আমার এমনভাবে আপনাকে বলা ঠিক হয়নি। আমার ভাইয়ের নামে কেউ কিছু বললে আমার মাথা ঠিক থাকে না। না, আপনার কোনো ভুল নেই। আসলে এটা আপনার ভাইয়ের প্রতি আপনার ভালোবাসা। আসলে আপনাদের 3 ভাই বোনের প্রতি একে অপরের ভালোবাসা দেখে আমি মুগ্ধ। আমি যেমনটা ভেবেছিলাম আপনি তার থেকেও অনেক ভালো। আমার ভাইয়া মানুষ চিনতে কখনো ভুল করে না। আপনার সম্পর্কে তো আমার কিছুই জানা হলো না। আপনার সম্পর্কে কিছু বলেন আমাকে। আমার নাম তো জানেন, আমি আমার বাবা মার একমাত্র সন্তান। আমি একটা কলেজের ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। আর আপনার ব্যাপারে কিছু বলেন আমাকে। আমি কলেজে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, আর আমার ছোট বোন ক্লাস 10-এ পড়ে। আর কিছু বলার নেই আমার। আপনার শরীর তো দুর্বল, এখন রেস্ট নিন। কালকে সকালে কথা হবে আমাদের। গুড নাইট। গুড নাইট। সকালবেলায় আমি এখনো ঘুমি, কেউ একজন আমাকে ডাকছে। আম্মু, আমাকে আর একটু ঘুমাতে দাও। আমি আপনার আম্মু না, আমি মিম। আমি এক লাফে উঠে বসলাম। আমি গতকালের কথা মনে করলাম আর ভাবতেছি কি থেকে কি হয়ে গেল। কি হলো, কিছু বলতেছেন না? না, আসলে আমি গতকালের ঘটনাটা মনে করতেছি যে কি থেকে কি হয়ে গেল। যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে। মানে? কিছু না, আগে বলুন আপনার শরীর কেমন আছে? ভালো আছে, শুধু একটু মাথা ব্যথা করছে।
ফ্রেশ হয়ে নিচে আসুন, সবাই ব্রেকফাস্টের জন্য রেডি হচ্ছে। আমি ফ্রেশ হয়ে নিলাম। আমি শুধু ভাবছি মিম কি বলে গেল, যে যা হয়েছে ভালোর জন্য হয়েছে। আমি নিচে গিয়ে ডাইনিং টেবিলে মিমের পাশে গিয়ে বসলাম। দেখলাম রিমিও বসে আছে। ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি না থাকলে যে কি হতো। তুমি ভাইয়া বললে আবার ধন্যবাদও দিচ্ছ, এটা কিন্তু ঠিক না। রাকিব, তোমার বাসায় কে কে আছে? আমি আম্মু আর আব্বু। তা তুমি কিসে পড়ালেখা করো? আমি কিছু বলার আগেই মিম বলল, ইন্টার সেকেন্ড ইয়ারে। তুই কিভাবে জানলি? আসলে স্যার আমি কালকে ওকে বলেছিলাম। ওহ, ঠিক আছে। তাহলে স্যার এখন আমাকে আমার বাসায় যাওয়ার অনুমতি দিন। কিন্তু তুমি এখনো অসুস্থ। না স্যার, আমি বাসায় গিয়ে রেস্ট নিব। আর তাছাড়া আম্মু আব্বু টেনশন করবে। ঠিক আছে, আমি বিকেলবেলায় তোমাকে গাড়ি করে পৌঁছে দিব। না স্যার, আমি যেতে পারবো। কোনো কিন্তু নয়। আমি আর স্যারের মুখের উপর কোনো কথা বললাম না। আমি খাবার খেয়ে বাড়ির ছাদে গেলাম। ছাদ থেকে প্রকৃতির সৌন্দর্য ভালোই দেখা যাচ্ছে। আর তাছাড়া ছাদে বিভিন্ন ফুল গাছ লাগানো আছে। এমন সময় পিছন থেকে ডাক এলো। এখানে কি করেন? কিছু না, ছাদে এসে প্রকৃতিটা অনুভব করতেছি। এই জায়গায় এক আলাদা অনুভূতি। আপনি ঠিকই বলছেন। আমাকে কি ভুলে গেছো তোমরা? আসলে খেয়াল করিনি যে তুমিও এসেছো। তা খেয়াল করবেন কেন? প্রেম করার সময় আশেপাশে কি হচ্ছে তা কি বোঝা যায় নাকি? ঠিক বুঝলাম না তোমার কথা। এই, তুই কি বলছিস? যা এখান থেকে। আরে আমি মজা করছিলাম। ও শিট, ভাইয়া আপনার নামটাই তো জানা হলো না। আমার নাম রাকিব হোসেন এবং তোমার আপুর 1 বছরের সিনিয়র, কিন্তু অন্য কলেজে। ভাইয়া, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনার কি গার্লফ্রেন্ড আছে? তুই জিজ্ঞেস করেছিস কেন? তোর তো বয়ফ্রেন্ড আছে। আমি ওদের কথা শুনে ভেবা জায়গা খেয়ে গেলাম, যেখানে আমি এখনো কারোর সাথে প্রেম করিনি আর এই মেয়ে কিনা বয়ফ্রেন্ড আছে। তুমি জ্বলতেছো কেন আপু? আমি কেন জ্বলবো? আরে আপনি চুপ থাকেন, আমার কোনো জিএফ নেই, ঠিক আছে? বুঝলাম ভাইয়া। জানো মিমাপুরও কোনো বয়ফ্রেন্ড নেই। তাই নাকি? আমি মনে মনে লুঙ্গি ডান্স দিচ্ছি। মিম নেচে গেল আর কিছুই না বলে। আচ্ছা ভাইয়া, আমি আর মিমাপু আমরা দুজন তোমার ছোট, কিন্তু তুমি আমাকে তুমি করে বলো, কিন্তু আপুকে আপনি করে বলো কেন? স্মার্ট গার্ল তুমি। তোমাকে আমি আমার ছোট বোনের নজরে দেখি, আর তোমার আপুকে। কি হলো ভাইয়া, বলো। না কিছু না। ভাইয়া, আমি ছোট হলেও কিন্তু সব বুঝি, আমার থেকে কিছু লুকিও না। আচ্ছা বলতেছি, কিন্তু তুমি কাউকে বলবে না, ঠিক আছে? আগে তুমি বলো। আমি তোমার আপুকে প্রথম দেখার সাথে সাথে তার প্রেমে পড়ে যাই। বলতে গেলে লাভ এট ফার্স্ট সাইট। ওয়াও ভাইয়া, জানো আপু কিন্তু এই পর্যন্ত কারোর সাথে রিলেশন করেনি, কারণ আপু কখনো কোনো ছেলেকে বিশ্বাস করতো না আর কারোর সাথে বেশি কথাও বলে না, কিন্তু তোমার সাথে দেখি সবসময় কথা বলে। আমি চলে গেলে তো আর কথা হবে না। তুমি গেলেই বাকি, তুমি তো আর দেশ থেকে যাচ্ছ না, এই জেলায় থাকবে। তা ঠিক আছে, কিন্তু তোমার আপুকে আমার ফিলিংস কীভাবে বলবো? তার জন্য তোমার নাম্বার দাও, বাকিটা আমার উপর ছেড়ে দাও। আমার নাম্বার নোট করো, 01773579527। কিন্তু এখন ফোন দিলে বন্ধ পাবে, কারণ কালকে ফ্লাইট করার সময় আমার মোবাইলটা হারিয়ে যায়। আমাকে বাসায় গিয়ে আগে একটা মোবাইল কিনতে হবে, তারপর সিমটা ওঠাতে হবে। বিকেলবেলায় আমি সবাইকে বিদায় জানিয়ে রাজেশ স্যারের সাথে তার গাড়িতে উঠে পড়লাম। কিন্তু মিমকে কোথাও দেখতে পাচ্ছি না। হয়তো আমার জন্য তার মনে কোনো ফিলিংসই নেই। আমিও না কি ভাবছি। মিমের সাথে আমার দেখা হয়েছে 24 ঘন্টা হয়নি, সে আমাকে কিভাবে ভালোবাসবে? গাড়ি চলছে আমার বাসার দিকে, অন্যদিকে মিম বিছানায় শুয়ে শুয়ে ভাবছে। আমার কেন মনে হচ্ছে আমি কিছু মিস করছি? যাওয়ার সময় আমি রাকিবের সাথে দেখা করলাম না। আচ্ছা, আমি তো রাকিবের ছোট, তাহলে কেন তাকে রিমির মতো ভাইয়া ডাকি না? আমি কি তার প্রতি দুর্বল হয়ে গেছি? আরে ধুর, আমি কি না কি ভাবছি। আমাদের দেখা হয়েছে মাত্র কিছু ঘন্টা আগে, তাও সে এখন নেই। তার জন্য কেন আমার খারাপ লাগছে? এমন সময় রিমি এসে বলল, কি ভাবছো মিস সাইলেন্ট লাভার? মিম পিছনে তাকিয়ে দেখি রিমি দাঁড়িয়ে আছে। মিম বিছানায় উঠে বসলো। তুই কি বললি? আবার বল। আমি কিসের সাইলেন্ট লাভার? শোনো আপু, আমি তোমার ছোট হলেও
আমি 1 বছর ধরে রিলেশনে আছি, তাই আমি জানি তুই এখন একজনের প্রেমে হাবুডুবু খাচ্ছ। তুই কি বলছিস? আমি কিছুই বুঝতেছি না। আর তুই যদি এবার আবল তাবল কথা বলিস, তাহলে আমি ভাইয়াকে তোর রিলেশনের কথা বলে দিব। এই বয়সে রিলেশন করা তোকে ভাইয়া দেখিয়ে দেবে। না না, ভাইয়াকে বলো না। আমি শুধু এটা জানতে এসেছি, তুমি কি রাকিব ভাইয়াকে মিস করছো? আমি কেন মিস করব? আর তুই ঠিক কি বলতে চাস তা ভালো করে বল, না হলে এখান থেকে যা। আসলে আমার এক বান্ধবী রাকিব ভাইয়াকে অনেক দিন ধরে পছন্দ করে, তাই ভাবলাম রাকিব ভাইয়ার সাথে দেখা করিয়ে দেই। তুই কি এবার প্রেমের দালাল হলি নাকি? তুই রাকিবকে কিছু বলবি না এই বিষয়ে? কেন বলবো না? রাকিব ভাইয়া এখন পর্যন্ত রিলেশন করেনি, আর তাছাড়া রাকিব ভাইয়া দেখতেও অনেক হ্যান্ডসাম। তাহলে তোমার প্রবলেম কোথায়? আমার কেন প্রবলেম হবে? আমি শুধু বলতে চাচ্ছি রাকিব কোনো রিলেশন করবে না। কেন করবে না? আর তাছাড়া রাকিব ভাইয়া এখন চলে গেছে, আর রাকিব ভাইয়ার ফোন নাম্বার আছে আমার কাছে। আমি রাতে ফোন দিয়ে আমার বান্ধবীর কথা বলবো রাকিব ভাইয়াকে। কি, তোর কাছে রাকিবের নাম্বার আছে? কথাটা বলে লাফ দিয়ে পেছনের দিকে উঠে দাঁড়ালো মিম। আছে, কিন্তু তুমি এভাবে হাইফার কেন হচ্ছ? আমি কেন হাইপার হব? আমি শুধু বলছি রাকিব কি তোকে সত্যি তার নাম্বার দিয়েছে? দিয়েছে, কিন্তু তুমি কেন জিজ্ঞেস করছো? আর রাকিব ভাইয়ার প্রতি তোমার কোনো ইন্টারেস্টও নেই। আর রাকিব ভাইয়া তোমার থেকে 1 বছরের সিনিয়র, তাই তুমি তাকে ভাইয়া বলে ডাকতে পারো না। আমি রাকিবকে ভাইয়া বলতে পারবো না। কেন? কেন মানে কেন? তুই এখন আমাকে তার নাম্বার দে। তুমি রাকিব ভাইয়ার নাম্বার দিয়ে কি করবে? একটু কাজ ছিল, তুই এখন দে, বেশি কথা বলবি না। আচ্ছা নাও, কিন্তু এখন ফোন দিয়ে কোনো লাভ হবে না, কারণ ভাইয়ার মোবাইল ভেঙে গেছে। আচ্ছা। অন্যদিকে আমি আর রাশিদ স্যারের আমার বাসার সামনে গাড়ি থেকে নামলাম। সবাই আমার দিকে তাকিয়ে আছে, কারণ রাশিদ স্যারের গায়ে পুলিশের পোশাক, আর আমরা রাশিদ স্যারের অফিসিয়াল গাড়িতে এসেছি। আমি কলিং বেল দিতেই আম্মু দরজা খুলে আমাকে জড়িয়ে ধরে, সাথে আব্বু এসেছে। তোর কি হয়েছে বল তো? কালকে থেকে তোর ফোন বন্ধ, আর তোর মাথায় ব্যান্ডেজ কেন? তোর সাথে পুলিশ কেন? স্যার, আমার ছেলে যদি কোনো ভুল করে থাকে তাহলে আমাকে শাস্তি দিন, তো আমার ছেলেকে কিছু করিয়েন না। আরে তেমন কিছুই নাই, আপনার ছেলে তো একজন সাহসী ছেলে। তারপর রাশিদ স্যার আম্মু আব্বুকে সব খুলে বলল। আজকে তোকে নিয়ে আমার গর্ব হচ্ছে। রাকিব, তুমি গিয়ে রেস্ট নাও, আর আমাদের ভবিষ্যতে আবার দেখা হবে। আপনার কথা ঠিক বুঝলাম না স্যার। তুমি সব বুঝবে। এখন আমার নাম্বারটা নোট করো, আর তোমার নাম্বারটা দাও। ঠিক আছে স্যার, আমার নম্বরটা হলো 01773579527। কিন্তু তুমি আমার নাম্বারটা নোট তো করলে না। আসলে স্যার, আমার ছেলে খুব মেধাবী একজন ছাত্র। রাকিব একবার যা দেখে বা শোনে তা ঠিক মনে রাখে। ইন্টারেস্টিং ছেলে। আচ্ছা, এখন আমি যাই, পরে কথা হবে। তারপর স্যার চলে গেল। আমি আব্বু আম্মুর সাথে ভেতরে গেলাম। যা, তোর রুমে গিয়ে রেস্ট কর। আসলে আম্মু, কালকে রিমিকে বাঁচাতে গিয়ে আমার ফোনটা হারিয়ে গেছে। তুই ফ্রেশ হয়ে রেস্ট কর, আমি এখন আসি। তুমি এখন বাইরে কোথায় যাবে? একটু কাজ আছে। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে রেস্ট নেই, আর মিমের কথা ভাবতে থাকি। সন্ধ্যা 7টা। আব্বু আমার রুমে ঢুকলো, সাথে হাতে একটা শপিং ব্যাগ। আব্বু, কিছু বলবা? এহেনি তোর নতুন স্মার্টফোন। আব্বু, সত্যি এটা আমার? এটা তোর। আর তোর আগের সিম ডিসকানেক্ট করে নতুন সিম উঠিয়ে নিয়ে এসেছি। আমি ফোন চার্জে লাগিয়ে দেই, কারণ নতুন মোবাইল একটু চার্জে দিতেই হবে। আমি ডিনার করে এসে মোবাইল ঘাঁটতে লাগলাম। এমন সময় আনো নাম্বার থেকে ফোন আসলো। আমি কল রিসিভ করলাম। ওই পাশ থেকে একটি মেয়ের কণ্ঠ ভেসে আসলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে বলছেন? আমি মিম বলছি। আপনি আমার নাম্বার কোথা থেকে পেলেন? রিমির থেকে নিয়েছি। ও ভালো, তা কেমন আছেন? এই প্রশ্ন তো আমার করা উচিত, কারণ আপনি অসুস্থ। ভালো আছি এখন, কিন্তু এই যা, কি হয়ে গেল? কল কেটে গেল কেন? আমি আবার ফোন দিলাম, কিন্তু মিমের ফোন বন্ধ। ওর কোনো বিপদ হয়নি তো আবার? অন্যদিকে যা, ফোনের চার্জ এখনই শেষ হতে হলো। এইটা ফোন নাকি অন্য কিছু?
কালকে সকালে আবার কল দিতে হবে। এইদিকে আমি কি একবার কমিশনার স্যারের মোবাইলে ফোন দিব যদি মিমের সত্যি কোনো বিপদ হয়ে থাকে? এইসব ভাবছি, হঠাৎ আমার মোবাইলে এক অচেনা নম্বর থেকে ফোন আসলো। এই নম্বরটা আমার চেনা চেনা লাগতেছে, কিন্তু কোথায় যেন দেখেছি তা মনে করতে পারছি না। হ্যাঁ, এটা তো কমিশনার স্যারের নম্বর। স্যার এই সময় কল করেছে, তার মানে কি মিম সত্যি কোনো বিপদে পড়লো নাকি? আমি কলটা রিসিভ করলাম। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? তুমি তো আমার থেকেও ফাস্ট দেখছি। আমার নাম্বার চিনে গেলে? ও, আমি তো ভুলেই গিয়েছিলাম। তুমি তো মিস্টার ব্রিলিয়েন্ট। স্যার কী যে বলেন আপনি! স্যার বাড়ির সবাই কেমন আছে, ঠিক আছে তো? বাড়ির সবাই ঠিক আছে। হঠাৎ তুমি এই প্রশ্ন কেন করলে? না আসলে স্যার, আপনি এত রাতে ফোন করলেন তাই প্রশ্নটা করলাম। এত রাতে ফোন দিয়ে কি বিরক্ত করলাম নাকি? কী যে বলেন না স্যার, কিসের বিরক্ত? আমি তো এমনিতেও অনেক রাত জেগে থাকি। তা স্যার কিসের জন্য ফোন দিলেন তা কি জানতে পারি? কাল সকালে কি আমার সাথে দেখা করতে পারবে? কাল সকালে? স্যার কিছু হয়েছে? তুমি আসলেই বলবো। কাল সকালে 11টার মধ্যে। স্যার আপনি ডিউটিতে যাবেন না? আমি আপনার অফিসে দেখা করব। আমার ডিউটি নিয়ে তোমায় ভাবতে হবে না। আমি আমার ডিউটি 24 ঘন্টাই করি। কাল সকালে আসলে বুঝতে পারবা। ঠিক আছে স্যার, আমি কাল সকালে আসবো। কল কেটে ঘুমিয়ে পড়লাম। আমার আনন্দ আর কে দেখে। আমি কালকে আবার মিমের সাথে দেখা করতে পারবো। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দ্রুত নাস্তা করে ডাইনিং টেবিলে গেলাম। আজ এত সকাল সকাল কোথায় যাওয়া হচ্ছে নায়কের মতো সেজে? আমি আবার নায়কের মতো কোথায় সাজলাম? আমি এখন নাস্তা করে কমিশনার স্যারের বাসায় যাব। আবার কি কোনো ঝামেলা হলো নাকি? না, কোনো ঝামেলা হয়নি। স্যার একটু দেখা করতে বলছে। যাই কর, কিন্তু কোনো ঝামেলা জড়াস না। কোনো ঝামেলা হবে না, এখন খেতে দাও তো। তারপর আমি নাস্তা করে আমার R15 বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। এই বাইক আমার এসএসসি পাশ করার পর আব্বু দিয়েছে। স্যারের বাসা থেকে 1 ঘন্টার মতো সময় লাগবে। যদি বাসে যেতাম তাহলে 3 ঘন্টার মতো লাগতো, জ্যামে আটকে থাকতাম। তাই বাইক নিয়ে বের হলাম। 1 ঘন্টা পর স্যারের বাসায় বাইক নিয়ে এন্ট্রি করলাম। যেহেতু দারোয়ান আমাকে আগেই দেখেছিল তাই আর আটকালো না। আমি কলিং বেল বাজালাম। জান্নাত ম্যাম দরজা খুললো। আরে রাকিব যে, তোমার স্যার তোমার জন্য রুমে বসে আছে। ওকে। আমি স্যারের রুমে নক করলাম। কাম ইন। আমি ভেতরে প্রবেশ করে দেখি মিমার স্যার বসে আড্ডা দিচ্ছে। রাকিব, এসো বসো, তোমার সাথে কিছু কথা ছিল আমার। জি স্যার বলেন। মিম, যাও রাকিবের জন্য তোমার স্পেশাল কফি বানিয়ে নিয়ে আসো। ঠিক আছে ভাইয়া। মিম বাইরে যাওয়ার আগে আমার দিকে তাকিয়ে মুচকি হাসলো। এই হাসার মানে আমি বুঝলাম না। স্যার আপনি এমন কিছু বলবেন যা মিমের সামনে বলতে চান না, তাই মিমকে আপনি কফির বাহানায় বাইরে পাঠিয়ে দিয়েছেন, এম আই রাইট স্যার? অ্যাবসলিউটলি রাইট। আমি তোমাকে যতটুকু স্মার্ট ভেবেছিলাই তার থেকে তুমি বেশি স্মার্ট। এখন শোনো, আমি যে জন্য তোমাকে ডেকেছি তা হলো এই এলাকার কলেজগুলোতে র্যাগিংয়ের শিকার অনেকেই হচ্ছে। বিশেষ করে মিম যে কলেজে পড়ে সেই কলেজে মিমও হয়েছিল র্যাগিংয়ের শিকার, কিন্তু আমি পুলিশ কমিশনার হওয়ার তেমন কিছু করতে পারিনি। আর আমরা কাউকে হাতে নাতে ধরতে পারছি না। মিম যে কলেজে পড়ে সেই কলেজের র্যাগিংয়ের নামে ড্রাগস, ইভরিথিং, রেপ পর্যন্ত হয়ে আসছে। স্যার এরা তো অনেক বড় গ্যাং মনে হয়। হ্যাঁ, তাই তো আমি তোমার কাছে সাহায্য চাচ্ছি। আমি এ বিষয়ে কি সাহায্য করতে পারি? তুমি মিমের কলেজে ট্রান্সফার হয়ে যাও। ওই কলেজের প্রিন্সিপাল আমাকে পার্সোনালভাবে রিকোয়েস্ট করেছে এই র্যাগিংয়ের গ্যাংকে আটকানোর জন্য। আর আমি বা আমার কোনো অফিসার ডাইরেক্ট কলেজে যে ইনভেস্টিগেশন করতে পারবো না। কলেজের কোনো ছাত্রকে আমি চিনি না, তাই ওদেরও সাহায্য নিতে পারবো না। তুমি যদি ওই কলেজে ট্রান্সফার নাও তাহলে তুমি সেই গ্যাংয়ের সব ইনফরমেশন আমাকে দিবে, আর এমন কোনো প্রমাণ দিবে যাতে আমি তৎক্ষণাৎ এই গ্যাংকে ধরতে পারি। কিন্তু স্যার আমার তো 2 মাস পর এক্সাম, আর আমার রেজিস্ট্রেশনও হয়ে গেছে। তা নিয়ে তোমার টেনশন করার কিছু নেই। আমি তোমার ট্রান্সফারের ব্যবস্থা করে দিব। তুমি কি রাজি আমার প্রস্তাবে? আমি রাজি, কিন্তু আমার কিছু শর্ত আছে, তা আপনাকে মানতে হবে। কী শর্ত রাকিব? স্যার আমার ট্রান্সফারের কোনো প্রয়োজন নেই। আমাকে 15 দিনের জন্য মিম যে কলেজে পড়ে সেই কলেজে অ্যাডমিশন করে দিন। আর আমার পরিচয় প্রিন্সিপাল বাদ দিয়ে যাতে কেউ না জানে। আরও একটা সমস্যা আছে। কী সমস্যা? স্যার আমি আমার বাসা থেকে প্রত্যেক দিন ওই কলেজে যেতে যেতে ক্লাস শেষ হয়ে যাবে, কারণ আমার বাসা থেকে কলেজ অনেক দূরে। ডোন্ট ওয়ারি রাকিব, তুমি এই কয়েকদিন আমার বাসায় থাকবে। ধন্যবাদ স্যার। আমি কবে থেকে কলেজে যাব?
ধন্যবাদ তো আমি তোমাকে দিব। আর কালকে তুমি তোমার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এই বাসায় চলে আসবে। আমি কালকে তোমাকে প্রিন্সিপালের সাথে দেখা করে দিব। আর তুমি কি শিওর মাত্র 15 দিনে তুমি এই কেস সলভ করতে পারবে? স্যার, চেষ্টা করতে তো কোনো সমস্যা নেই। আর মিমকে তুমি একটু দেখে রেখো, আর মিম যেন তোমার আসল উদ্দেশ্য জানতে না পারে। নো প্রবলেম স্যার, আই উইল ম্যানেজ ইট। এমন সময় মিম কফি নিয়ে রুমে ঢুকলো। ভাইয়া কফি নাও, আর আপনিও কফি নিন। জি ধন্যবাদ। বাহ, কফি টেস্ট তো অনেক ভালো। থ্যাংক ইউ। আমার বোন অনেক ধরনের রান্না করতে পারে, বিশেষ করে ওর স্পেশাল কফি। ইটস রিয়েলি অ্যামেজিং। মিম শোনো, আগামীকাল থেকে রাকিব আমাদের পাশে থাকবে আর তোমার কলেজে অ্যাডমিশন নেবে। কেন ভাইয়া? আমি বলছি তাই। ওকে ভাইয়া। স্যার, তাহলে এখন আমি আসি? লাঞ্চ করে যাও। না স্যার, আমাকে বাসায় যেতে হবে এখন। ঠিক আছে, এখন যাও, আর কালকে সকাল সকাল এসে পড়বে। ঠিক আছে স্যার। মিম যাও, রাকিবকে এগিয়ে দিয়ে আসো। ওকে ভাইয়া। মিম মনে মনে এই সুযোগটাই খুঁজতেছিল। আমি আর মিম ওদের বাসায় বাইরে আসলাম। কালকে ওভাবে ফোনটা কেটে দিলেন কেন? আসলে মোবাইলে চার্জ ছিল না, তাই মোবাইল অফ হয়ে গিয়েছিল। ও, আমি তো ভেবেছিলাম কোনো বিপদ হলো নাকি, ভয় পেয়ে গিয়েছিলাম। কেন ভয় পেয়েছিলেন? আর আমার বিপদ হলে আপনার কি? না, মানে এমনি। এখন আমি আসি, কালকে দেখা হবে। যাই, বাই। ওকে বাই। আমি মিমের বাসা থেকে বাইক নিয়ে আমার বাসার জন্য রওনা দিলাম। বাসায় পৌঁছে আমি আম্মু আব্বুকে কোনো মতো ম্যানেজ করলাম। প্রথমে আম্মু রাজি না হলেও পরে রাজি হয়ে যায়। আমি পরের দিন সকালবেলা স্যারের বাসায় পৌঁছে যাই। আমি যেতে যেতে মিম কলেজে চলে যাই। স্যার আমাকে নিয়ে মিমের কলেজে যায় আর প্রিন্সিপালের সাথে দেখা করিয়ে দেয়। স্যার, এই সেই ছেলে যার ব্যাপারে আমি আপনাকে বলেছিলাম। তা এ কি পারবে র্যাকিংয়ের গ্যাংকে হাতে নাতে ধরতে? চিন্তা করবেন না, রাকিবের উপর আমার পুরো বিশ্বাস আছে। স্যার, আমাকে মাত্র 15 দিনের সময় দিন আর আমার অ্যাডমিশনের ব্যবস্থা করুন। তোমার অ্যাডমিশন হয়ে গেছে, আসো তোমাকে তোমার ক্লাসে নিয়ে যাই। ওকে স্যার। তারপর আমি প্রিন্সিপালের সাথে ক্লাসরুমে যাই। হ্যালো অল স্টুডেন্ট, এ হলো রাকিব, তোমাদের নতুন ক্লাসমেট। আশা করি তোমরা এর সাথে ভালো ব্যবহার করবে। রাকিব, যাও সিটে গিয়ে বসো। তারপর আমি শেষের দিকে একটি বেঞ্চে গিয়ে বসলাম। প্রিন্সিপাল স্যার চলে যাওয়ার পর ক্লাসরুমে যে স্যার ছিল তিনি তার পড়ানো শুরু করে। হাই, আমি মিলন। আমার পাশের বেঞ্চের বসা ছেলেটি আমাকে বলল, আমি রাকিব। তার সামনে ফাইনাল এক্সাম, আর তুমি এই সময় কলেজে আসলে। আগে কোন কলেজে ছিলে? আমি আগে ঢাকায় ছিলাম, এখন ব্যক্তিগত কারণে এই কলেজে অ্যাডমিশন নিয়েছি। তাহলে এখন থেকে আমরা ফ্রেন্ডস। এক শর্তে ফ্রেন্ডস হতে পারি। কি শর্ত? বন্ধুত্বে তুমি চলে না, তুই চলে। হাই নো দোস্ত। ক্লাস শেষে টিফিন পিরিয়ডে মিলন আমাকে তার বন্ধুদের সাথে দেখা করিয়ে দেয়। সবাই অনেক তাড়াতাড়ি আমাকে তাদের বন্ধু বানিয়ে নিয়েছে। আমরা কলেজের শেষে আড্ডা দিচ্ছি। মিম এখনও ক্লাস থেকে বের হয়নি। আচ্ছা সৌরভ, এই কলেজে কি র্যাগিং চলে? সবাই আমার কথা শুনে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। মনে হয় আমার প্রথম দিনে এই টপিক নিয়ে কথা বলা ভুল হয়েছে। কথাটি মনে মনে বললাম। তুই এই প্রশ্ন কেন করলি? তুইও কি র্যাগিং করবি নাকি? না রে, আমি শুনেছিলাম এই কলেজে অনেক বেশি র্যাগিং হয়। আর আমি তো ফাইনাল ইয়ারে আমি র্যাগিং করতে পারি, কিন্তু আমি র্যাগিংয়ের বিরুদ্ধে। দেখ দোস্ত, আজকে তোর প্রথম দিন, আজকেই তুই সই দিতে চাস নাকি? তুই এই কথা কেন বললি? ওই দেখ, আমাদের মাঠের কোনায় বকরেদের মতো একদল গ্যাং বসে আছে। হ্যাঁ, ওরা তো আমাদেরই ক্লাসমেট। ওরা খুব ডেঞ্জারাস, বড়লোকদের পোলা, কাউকে ছায় না। আগে আমাদেরও র্যাগিং করতো, কিন্তু এখন শুধু জুনিয়র আর সুন্দরী মেয়েদের র্যাগিং করে। কেউ কোনো অ্যাকশন নেয় না এদের বিরুদ্ধে? কে নিবে অ্যাকশন? কেউ এদের বিরুদ্ধে মুখ করে না, আর প্রমাণই বা কোথায় যে অ্যাকশন নিবে? ও দেখ দোস্ত, ওদের ব্যাপারে মাথা গলাস না, নাহলে তোর মাথাটাই থাকবে না। বুঝলাম, খুব ডেঞ্জারাস। তারপর মনে মনে বললাম, আমাকে তো চেনে না, আমি ওদের থেকেও ডেঞ্জারাস। এখন আমাকে সব প্রমাণ জোগাড় করতে হবে। এমন সময় মিম পেছন থেকে ডাক দিল। আরে আপনি? হ্যাঁ আমি। মিম কি তোকে চিনে নাকি? হ্যাঁ চিনে। মিম, কলেজ তো শেষ, তুমি বাসায় যাওনি কেন? ভাইয়া বলেছে আমাদের একসাথে বাসায় যেতে। ঠিক আছে, তুমি গাড়ির কাছে যাও, আমি আসছি। মিম চলে গেল। কিরে দোস্ত, মিমকে কি পটিয়ে নিলি নাকি? আরে তেমন কিছু না।
তেমন কিছু না হলে মিমের ভাইয়া তোদের একসাথে যেতে বললো কেন? মিমের ভাই তো পুলিশ কমিশনার, এম আই রাইট? আসলে মিমদের পাশে আমি উঠেছি। মানে বুঝলাম না। এখন বলার সময় নেই, সময় মতো তোদের সব বলবো, এখন যাই। আমি মিমের সাথে গাড়িতে উঠলাম। আসলে রাশিদ স্যার মিমের জন্য আলাদা গাড়ি প্লাস ড্রাইভার রেখেছে। আমি আর মিম কথা বলতে বলতে বাসায় এসে পড়লাম। আমি আর মিম বাসায় চলে আসলাম। বাসায় আসার পর রাশিদ স্যার বলল, আজকে কিছু বুঝে রাখি। জি স্যার, অনেক কিছু বুঝেছি। সাবাস, এই তো চাই। তা প্রমাণ লাগবে, না হলে কিছুই করতে পারবো না। প্রমাণের জন্য তো সময় লাগবে স্যার। তারা বড় মাপের লোক, কিন্তু আমাকে তো চিনে না আমি কত বড় মাপের খেলোয়াড়, তা ওরা জানে না। তা ফিউচার নিয়ে কি ভাবিছো? তেমন কিছু ভাবিনি। কলেজের পর ভার্সিটিতে যাব, তারপর পড়ালেখা শেষ হওয়ার পর চাকরি করব। তুমি চাইলে ভার্সিটিতে পড়ার সময় তুমি পুলিশের জন্য কাজ করতে পারবে। তারপর তুমি চাইলে পড়ালেখা শেষে পুলিশের চাকরি পেতে পারো। ঠিক আছে স্যার, আমি ভেবে দেখব। ঠিক আছে, উপরে যাও, ফ্রেশ হয়ে খেতে যাও। বিকেলবেলায় আমি আর রিমি ছাদে বসে গল্প করছি। আচ্ছা ভাইয়া, তুমি কি আপুকে তোমার মনের কথা বলেছো? না, বলিনি, বলতে ভয় লাগে। হা 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 হা। ভাইয়া, তোমার থেকে আমার লাভ এক্সপিরিয়েন্স অনেক বেশি, তাই আমি জানি আপুও কিন্তু তোমার প্রতি দুর্বল। সত্যি? এমন সময় মিম ছাদে আসলো। আপনি এখানে আর আমি পুরো বাড়ি আপনাকে খুঁজে বেড়াচ্ছি। তুমি ভাইয়াকে কেন খুঁজছো? তা আমাকে বলতে হবে নাকি? আর তাছাড়া তুই এই জায়গায় কি করছিস? যা নিচে যা। আসলে আমি তোমাকে বলেছিলাম না যে আমার বান্ধবী ভাইয়াকে পছন্দ করে, সেটা নিয়েই কথা বলছিলাম, তাই না ভাইয়া? আমি রিমির কথা শুনে ভেবাচেকা খেলাম। রিমি আমাকে চোখের ইশারায় হ্যাঁ বলতে বলেছে। হ্যাঁ, সেই বিষয়ে কথা বলছিলাম। এটা বলার পর দেখি মিমের চোখ দিয়ে আগুন বেরোচ্ছে। তা কি ভাবলে? কি ভাববো, আর যা ভাবার তাই ভাবছি। ভাইয়া, তুমি আমার বান্ধবীর নাম্বারটা নাও, পরে কথা বলে নিও। মিম এই কথা শুনে রেগে ফুসফুস করছে। এই বাসায় কোনো প্রেম টেম হবে না। কেন? না মানে, রিমি নিচে যা। রিমি নিচে যাওয়ার পর, আপনি কি সত্যি রিলেশনে জড়াতে চান? এতদিন সিঙ্গেল থাকলাম, তাই ভাবছি কিছু একটা করি। ওহ, আচ্ছা বাদ দেন, এখন নিচে যাই। পরের দিন কলেজে গেলাম আমি আর মিম একসাথে, কিন্তু মিম কোনো কথা বলেনি আমার সাথে। কলেজে গিয়ে সবার সাথে আড্ডা দিতে লাগলাম। সাথে সেই র্যাঙ্কিংয়ের গ্যাং এর সবার দিকে নজরে রেখেছি। এভাবে 13টা দিন চলে গেল। এই কয়েকদিনে আমি সব প্রমাণ সংগ্রহ করেছি। তারা শুধু র্যাঙ্কিং নয়, বরং ড্রাগস ব্যবসার সাথে জড়িত। এই কয়েকদিনেই মিম আমার সাথে তেমন কোনো কথা বলেনি, আর আমিও মিমের প্রতি দুর্বল হয়ে গেছি। আজ কলেজে যাচ্ছি, মিম আর আমি একসাথেই, কিন্তু মিম আমার সাথে কোনো কথা বলছে না। এই বিষয়টা আমার খুব খারাপ লাগছে। আপনার কি কিছু হয়েছে? মিম নিশ্চুপ, কোনো কথা বলছে না। আমি আবার বললাম, আমি আর 2 দিন পর এখান থেকে চলে যাব। আমার কথা শুনে মিম লাফ দিয়ে উঠে পড়ল। আপনি চলে যাবেন মানে? কোথায় যাবেন? জানি না, কিন্তু চলে যাব। কেন যাবেন? এখানে থেকে লাভ কি? আপনি তো আমার সাথে কথাই বলেন না, তাই ভাবছি চলে যাব। আমি তো কথা বলি। এই 10-12 দিনে 10-12 কথা বলেননি আপনি। আমাকে ইগনোর কেন করছেন? আমি তো ইগনোর করছি না আপনাকে। আপনি তো অন্য মেয়েদের সাথে কথা বলেন। আমি আবার কখন কথা বললাম? ঢং করে লাভ নেই। রিমি আমাকে সব বলেছে। আমার হবু শাড়ি তো রিলেশন করতে গিয়ে মনে হয় আমার ঝগড়া লাগিয়ে দিল। কি হলো, কিছু বলেন। না, কি বলবো, কলেজে এসে গেছি। আমরা কলেজে এসে গেলাম। আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলাম মাঠের এক কোণে, আর মিমও বন্ধুদের সাথে আড্ডা দিতে গেল মাঠের মাঝখানে। আমি ভাবছি যে আর মাত্র 2 দিন সময় আছে। কি করব? মিমকে প্রপোজ করব নাকি র্যাগিং বন্ধ করব, এসব ভাবছি। এমন সময় মিমের চিৎকার আসলো। আমি আর বন্ধুরা দৌড়ে মাঠের মাঝখানে গেলাম। মিমের চিৎকার পেয়ে আমি আর আমার বিরক্ত হয়ে গেল। আমরা গিয়ে দেখি মিমের সাথে কয়েকজন ছেলে মিসবিহেভ করছে। সেই ছেলেরা আর কেউ নয়, সেই গ্যাংয়ের ছেলেপেলেরা। আমি সাথে সাথে রাশেদ স্যারকে ফোর্স নিয়ে আসতে বললাম, কারণ আমি জানি আজকে ফোর্স না আসলে ওরা আমার হাতে মরবে। আমি মিমের সামনে যেতেই মিম আমাকে জড়িয়ে ধরে কান্না করা শুরু করে।
মিম কি হয়েছে, কান্না করছে কেন? তুমি করে বললাম। আপনি করে বললে আমি এখানে কিছুই করতে পারবো না। মিম আমাকে ছেড়ে দেয় আমার মুখে তুমি কথা শুনে। কি হলো বলো? আমি কলেজে ঢুকতেই ওরা আমার সামনে পথ আটকায়। ওরা আমাকে আগেও জানিয়েছে ভাইয়ার জন্য আমার কিছু করতে পারিনি, কিন্তু আজকে আমাকে ওদের বসকে কিস করতে বলে। আমার এই কথা শুনে মাথায় রাগ উঠে গেল। এই তোদের বসকে? আমি বস, কোনো সমস্যা? এই তুই ওই নতুন ছেলে না, কয়েকদিন এসেই বেশি বার বেড়ে গেছোস। তুই ওর কে রে? আমি কোনো কথার কিছুর উত্তর না দিয়ে ওদের বসের পেটে একটা খুশি দেই, আর সে মাটিতে লুটিয়ে পড়ে। পুরো কলেজ হা হয়ে গেছে, কারণ ওদের বিরুদ্ধে কথা বলার কারোরই সাহস নেই। আর আমি সোজা খুশি দিলাম। আরও কয়েকটা ছেলে আমার সামনে এলো। আমি একটি ছেলের পা বরাবর লাথি দেই, আর সে মাটিতে বসে যায়। আরেক ছেলের মাথায় ঘুষি দেই। ওদের বাস দাঁড়াতেই আবার ওর বুকে লাথি দেই, আর সে ছিটকে কলেজের গেটের কাছে গিয়ে পড়ে। আমি একা নয়, আমার সাহস দেখি আমার বন্ধুরাও ইচ্ছা মতো মারপিট করছে। ওদের এতদিনের সব রাগ মেটাচ্ছে। সবাইকে সাইজ করার পর আমি মিমের হাত ধরে ওদের বসের কাছে গেলাম। মিম, ওকে এমন শাস্তি দাও যাতে সে আর কোনো মেয়েকে অসম্মান না করতে পারে। মিম সাথে সাথে ওর পা দিয়ে ওদের বসের মিডল স্টাফ উড়িয়ে দেয়। বুঝতেই পারছেন কি ব্যথা। সে ছটফটিয়ে মাটির মধ্যে পড়ে থাকে। তখনই রাশেদ স্যার তার ফোর্স নিয়ে এসে পড়ে, সবাইকে অ্যারেস্ট করে। প্রিন্সিপালও আমাদের কাছে এলো। সব ছাত্রছাত্রী এবং শিক্ষকদের বলছি, এই যে গ্যাংকে ধরা হয়েছে তাদের ব্যাপারে সবাই জানেন, কিন্তু কেউ কোনো অ্যাকশন নেয়নি। রাকিব এই কলেজে এসেছে এই গ্যাংকে ধরতে। না, রাকিব কোনো পুলিশ নয়। আমি রাশেদ স্যারকে পার্সোনালভাবে এই র্যাগিং গ্যাংয়ের সম্পর্কে পড়েছি, তাই তিনি রাকিবকে এই কলেজে পাঠিয়েছে। রাকিব, তোমাকে অনেক ধন্যবাদ। না স্যার, এতে ধন্যবাদের কিছুই নেই। স্যার সবাইকে নিয়ে চলে গেল। তুই কি সত্যি চলে যাবি? কি করব বল, আমারও তো সামনে এক্সাম। তবে সবাই প্রমিস কর আমরা একসাথে একই ভার্সিটিতে অ্যাডমিশন নিব। তার বলতে হয়, তা কবে যাবি? সম্ভবত 2 দিনের মধ্যেই। ভালো থাকিস, দেখা হবে। আর তাছাড়া আমার নাম্বার তো তোদের কাছে আছেই। আমি স্যারের বাসায় চলে গেলাম। মিম আগেই চলে গিয়েছে। স্যার তাহলে আমাকে এবার যেতে হবে। এভাবে তো তোমাকে যেতে দিব না। ঠিক বুঝলাম না স্যার। মানে আজকে নয়, আরও একদিন থাকবে, কাল সকালে ব্রেকফাস্ট করে যাবে। এটা আমার ফাইনাল কথা। আর তাছাড়া আবার তো দেখা হবেই। আমি ছাদে গেলাম। বিকেলের সময় ছাদের থেকে এলাকাটা অনেক সুন্দর দেখায়। এমন সময় মিম আসলো। আপনি কি সত্যি কালকে চলে যাবেন? হ্যাঁ, আমার তো কাজ শেষ এই জায়গায়। আমাকে তো আর কেউ ভালোবাসে না যে এখানে থেকে যাব। আর সেই সময় তুমি করে কথা বলার জন্য সরি। আপনি আমার বড়, আপনি আমাকে তুমি করেই বলবেন, সমস্যা নেই। আর কে বললো আপনাকে কেউ ভালোবাসে না? রিমির বান্ধবীর সাথে তো আপনার রিলেশন আছে। আরে সেটা তো রিমি একটা প্র্যাঙ্ক করেছিল। কি মজা করেছিল? রিমিকে তো আমি ছাড়বো না। কি হলো, কিছু বলো। আপনার কিরকম মেয়ে পছন্দ? দেখতে সুন্দর না হলেও মনের দিক দিয়ে পবিত্র হতে হবে, যে আমাকে অনেক ভালোবাসবে। আমার রাগ অভিমান হলে সে আমার সব রাগ অভিমান ভাঙাবে। আচ্ছা, আমাকে আপনার কেমন লাগে? কেমন লাগবে আবার, যেমন লাগার তেমনই লাগে। একটু ঢং করেই কথাটি বললাম। ও, আমি আপনাকে অনেক ভালোবাসি। আমি চুপ করে তাকিয়েছি। আমি এই কথা শোনার জন্য অপেক্ষা করছিলাম। কি হলো বলেন? কি বলবো? আমাকে কি আপনার ভালো লাগে? আমি কি হ্যাঁ বলবো নাকি বলবো না? আচ্ছা একটু ঢং করি, কথাটা মনে মনে বললাম। ভালো লাগা আর ভালোবাসা এক নয়। আমার প্রতি আপনার অ্যাট্রাকশন আর একটি হলো লাভ, দুটা আলাদা জিনিস। হয়েছে, আর বলতে হবে না, আমি সব বুঝে গেছি। আমার সাথে আর কথা হবে না। এই বলে মিম কান্না করতে করতে চলে গেল নিচে। আরে আমার কথা তো শোনো। যা চলে গেল। এবার কি করি? কিছু তো একটা করতেই হবে। কীভাবে ওর রাগ ভাঙি? আমি রিমের কাছে গিয়ে রিমিকে সব বললাম। ভাইয়া তুমি একসেপ্ট কেন করলে না? একসেপ্ট করলেই তো হতো। আমি ভাবলাম একটু ইয়ার্কি করা যাক। এই কয়েকদিন আমাকে যে ইগনোর করেছে, সেই সময় তো আমি কষ্ট পেয়েছি, তাই আর কি। হয়েছে, এবার কিছু তো একটা করতে হবে। তোমার তো লাভ এক্সপিরিয়েন্স অনেক, তুমিই বলো। আমার বয়ফ্রেন্ড তো হিরোর মতো আমাকে প্রপোজ করেছিল, তুমি কিভাবে করবে? তা আমাকেই ভাবতে দাও।
এই বলে আমি আমার রুমে চলে গেলাম। পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে স্যারের কাছ থেকে বিদায় নিলাম, কিন্তু মিমের কোনো দেখা পেলাম না। তাই রিমিকে জিজ্ঞেস করলাম যে মিম কোথায়। ভাইয়া, আপু তো সকাল সকাল কলেজ চলে গেছে। দেখে তো মনে হলো আপু সারা রাত ঘুমাতে পারেনি, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, মনে হয় সারা রাত কেঁদেছে। আজকে যা করার তা আমাকে করতে হবে। তা কি করবা আপুকে? তা তো এখন বলা যাবে না, আজকে তোমার আপু আসলেই জিজ্ঞেস করো। আমি এখন গেলাম, ভবিষ্যতে আবার দেখা হবে। ওকে ভাইয়া। তারপর আমি আমার বাইক নিয়ে সোজা কলেজে গেলাম। এখনও ক্লাসের সময় হয় নাই, তাই এখন গেলাম। আমি বাইকটা সোজা মিমের সামনে থামালাম। মিমের বান্ধবীরাও ছিল মিমের সাথে, আমার বন্ধুরাও ছিল। আমি বাইক থেকে নেমে মিমের সামনে হাঁটু গেড়ে বসে একটি গোলাপ ফুল হাতে নিয়ে বললাম, আমি যেদিন তোমায় প্রথম ব্যালকনিতে দেখেছিলাম সেদিন তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। আমি মনে মনে ভাবতাম তুমি কি আমাকে অ্যাকসেপ্ট করবে কি করবে না। আমি তোমার আশেপাশে থাকার একটা সুযোগ খুঁজছিলাম, যেটা তোমার ভাই আমাকে দেয়। ফলাফলস্বরূপ আমি তোমার আশেপাশে থাকতে পারি। এই কয়েকদিন তোমার প্রতি আমার ভালোবাসা আরও বেড়ে যায়। আমি ভাবতে থাকি আমার কাজ শেষ হলে আমি তোমাকে আমার ফিলিংস জানাবো, কিন্তু হঠাৎ করে তুমি আমাকে প্রপোজ করায় আমি কিছু বুঝতে পারিনি। কিন্তু এখন আমি বুঝেছি তুমি আমাকে সত্যি ভালোবাসো। তাই আজ আমি তোমাকে বলছি, তুমি কি হবে আমার ভালো খারাপ সময়ের সঙ্গী? আমার রাগ অভিমান হলে তুমি কি হবে আমার রাগ অভিমান ভাঙার কারণ? তুমি কি হবে আমার ড্রিম গার্ল? তুমি কি হবে আমার স্বপ্নের রাজকুমারী? মিম আমার কথা শুনি দাঁড়িয়ে আছে পাথরের মতো। মনে হচ্ছে আমার কোনো কথা ওর কানে ঢুকছে না, যেখানে পুরো কলেজের স্টুডেন্ট থেকে টিচাররা আমার দিকে তাকিয়ে আছে। আর বলতে পারবো না, গলা ব্যথা হয়ে গেছে। অ্যাকসেপ্ট করলে বলো, না হলে আমি রিমের বান্ধবীর কাছে চলে গেলাম। সে কলেজের বাইরে আমার জন্য অপেক্ষা করছে। যেই আমি উঠে চলে যাব, মিম আমার কাছ থেকে গোলাপ ফুল কেড়ে নিয়ে আমাকে জড়িয়ে ধরে। হয়তো আমি জানতাম সে এমনটাই করবে। হ্যাঁ, আমি হব তোমার স্বপ্নের রাজকুমারী, আর যা যা বললে সব হব। আমার এত কিছু মনে নেই। কোথায় যাবে? এক পাও এগিয়ে দেখো, তোমার পা ভেঙে রেখে দিব। আমি যাব না, কিন্তু এখন আমাকে ছাড়ো, সবাই দেখতেছে। মিম, আমাকে ছাড়ো। আমি বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম। কলেজ শেষে মিমের সাথে ঘুরে আমি আমার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আর এদিকে প্রিন্সিপাল আজকের সমস্ত ঘটনা রাশেদ স্যারকে ফোন করে সব বলে দেয়। শালা খবিস, কারো সুখ সহ্য হয় না। রাশেদ স্যার যে আমাদের রিলেশনের ব্যাপারে জানে তা আমরা জানি না। আমি পাশে গিয়ে আম্মু আব্বুর সাথে কথা বলি বিভিন্ন বিষয়ে। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমার ছেলে সুস্থ অবস্থায় ফিরে এসেছে। আম্মু, আমার আবার কি হবে? কারো সাহস আছে নাকি যে তোমার ছেলেকে টাচ করবে? হয়েছে, যা ফ্রেশ হয়ে রেস্ট নে। অনেক জার্নি করলি, একটু তো রেস্ট নিতেই হবে। আমি রুমে গিয়ে রেস্ট নেই। বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলাম, মানে আমার এলাকার প্লাস কলেজের বন্ধুরা। অনেকদিন তাদের সাথে যোগাযোগ হয় না। আমি তাদের কাছে গেলাম। সবাই মনে হয় ভূত দেখতেছে, এভাবে আমার দিকে তাকিয়ে আছে। কী রে, তোরা এভাবে আমার দিকে তাকিয়ে কি দেখতেছস? না, দেখতেছি তুই কি আমাদের সেই দোস্ত যে কিছুদিন আগে মিস্টার ইন্ডিয়া হয়ে গেলি আবার ফিরে এলি? না, আমি মিস্টার বাংলাদেশ হয়ে গেছিলাম। আরে তুই মিস্টার বাংলাদেশ বা মিস্টার ইন্ডিয়া যাই হোস না কেন, তোকে তো লাল সার লাইটে দেখতে পেতাম, কিন্তু তোকে তো কোনো আলোতেও তো দেখা পেলাম না। সেদিন আমাদের সাথে আড্ডা দিয়ে গেলি আর আজকে আসলি। পরের দিন তোকে ফোন দিলাম সারাদিন, কিন্তু ফোন সুইচ অফ বলে। কলেজেও গেলি না, স্যার ম্যাডাম সবাই টেনশন করছে। আবার তুই হলি মিস্টার টপার, একটু তো তাদের টেনশন হবে। কয়েকদিন পর এক্সাম শুরু হবে, সেটা তো মনে আছে নাকি তাও ভুলে গেছিস? আরে আমি এলাকায় থাকলে তো তোদের বলবো। আর আমার মোবাইল ভেঙে গেছিলো, কিন্তু 2 দিন পর আপু নতুন মোবাইল কিনে দেয়। আর এই কয়েকদিন যেভাবে গেছে তোদের বলে বোঝাতে পারবো না। তোর কথাবার্তা তো সুবিধার মনে হচ্ছে না। কি রে, প্রেমে ট্রেমে পড়লে নাকি? কে, রাকিব প্রেম করবে? হাসালি, রাকিব তো বেশটা নিরামিষ, মেয়ে দেখলে 100 হাত দূরে থাকে। আরে আমার কথা তো শোন, শ্রাবন্তী যা বলছে তাই ঠিক। মানে আমাদের বন্ধু সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়ে গেছে? কিন্তু কিভাবে, কি হলো আমাদেরও একটু খুলে বল। তাহলে শোন, যেদিন তোদের সাথে আমার লাস্ট কথা হয়েছিল সেদিন। এরপর সবাইকে A to Z খুলে বললাম। দেখলি তোরা রাকিব কত বড় বাটপার?
শালায় এতদিন শ্বশুরবাড়ির মজা নিয়ে আসলো, তাও আবার বিয়ের আগে আমাদের জানানোর প্রয়োজনও মনে করলো না। আরে বললাম তো রাশেদ স্যার আমাকে মিশনে পাঠিয়েছিল, তাই তোদের সাথে যোগাযোগ করতে পারিনি। তাহলে এবার ট্রিট দে। বললেই তো হয়, ভিক্ষা দে। আমি তোর কাছে ভিক্ষা কবে চাইলাম? আরে বললি না যে টিট দে? ভিক্ষার আধুনিক নাম হলো টিট, বুঝলি? আরে কথা বলার আগে একজন লোক আমাদের সামনে এলো, দেখতে বডিগার্ডের মতো। এখানে রাকিবকে? জি আমি রাকিব, কোনো সমস্যা? আমাদের স্যার আপনাকে ডেকেছে। আপনার স্যার কে? আমি তো তাকে চিনি না। এত কিছু বলতে পারবো না আপনাকে, আমাদের সাথে যেতে হবে। মানে আপনার সাথে আরও লোক আছে? হুম। আমি যদি না যাই? লোকটি সাথে সাথে বন্দুক বের করলো। আমার বন্ধুরা সবাই ভয় পেয়ে যায়। আমি এখন কিছু করতে গেলে তাদের ক্ষতি হয়ে যাবে, তাই যা করতে হবে তা ঠান্ডা মাথায় করতে হবে। তোরা ভয় পাস না, আমি দেখছি ব্যাপারটা কি। চলুন দেখে আসি কি আপনার বস আর আমার কাছে কি চায়। আমি তার সাথে গিয়ে একটা গাড়িতে উঠলাম। মোট 6 জন লোক, সবাইকে দেখতে বডিগার্ডের মতো। গাড়ি একটা বাড়ির সামনে থামলো। এলাকার পাশেই বাড়িটার নির্জন এলাকা। আমি ভিতরে ঢুকলাম। ছোপায় বসো। আমি বসে পড়লাম। চারদিকে অন্ধকার, একটা একটা করে লাইট চালু হতে লাগলো। আমি সামনে তাকিয়ে দেখি আমার সামনে একজন বসে আছে। সে আর কেউ নয় বরং রাশেদ স্যার। আমি তো অবাক হয়েছি, কারণ রাশেদ স্যারের আমার দরকার হলে ফোন দিবে, এভাবে কিডন্যাপ করে নিয়ে আসবে না। তাহলে কি আমার আর মিমের রিলেশনের সম্পর্কটা জেনে গেছে? আমাকে দেখে অবাক হচ্ছ? স্যার এসবের মানে কি? আমাকে কেন এভাবে ধরে নিয়ে এসেছেন? আমাকে ফোন দিলেই তো হতো। কুল ডাউন রাকিব, আমি তোমাকে সেসব কথা বলবো, সেসব কথা মোবাইল বলা যাবে না। কি কথা স্যার? আমি জানি যে তোমার আর মিমের মধ্যে ভালোবাসার সম্পর্ক আছে। সেদিন প্রিন্সিপাল আমাকে তোমার আর মিমের কথা বলে দিয়েছে। শালা টাকলা প্রিন্সিপাল, তোর কলেজের জন্য এত কিছু করলাম আর তুই আমাকে এভাবে বাস দিলি? মনে মনে কথাটি বললাম। কি হলো, কথা বলতেছো না কেন? আমি আর কি বলবো স্যার? আপনি এখন বলবেন যে মিমকে ভুলে যাও, না হলে আমাকে এখনই মেরে ফেলবেন। স্যার আপনি ভালো করেই জানেন যে আমি এসব কথায় ভয় পাই না। আমি মিমকে অনেক ভালোবাসি আর সেও আমাকে অনেক ভালোবাসে। আরে রাকিব, তুমি তো দেখি অনেক দূর পর্যন্ত ভেবেছো। তোমার ভাবনা সম্পূর্ণ ভুল। আমি বলবো তুমি মিমের জন্য একেবারে পারফেক্ট। তুমি মিমকে খুশি রাখতে পারবে। আমি ভেবাচেকা খেয়ে গেলাম। আমি তো ভেবেছিলাম যে স্যারের বডিগার্ডের সাথে আমাকে ফাইট করতে হবে, কিন্তু স্যার তো আমাকে সহজেই মেনে নিয়েছে। স্যার আপনি কি সত্যি বলতেছেন? মানে আমি কি কোনো স্বপ্ন দেখতেছি নাকি? রাকিব, আমি আজকে মিমের থেকে সব শুনেছি, কিভাবে কি হয়েছে সব। আমি তোমাদের নিয়ে অনেক খুশি, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা স্যার? এখন থেকে ছাড় না, ভাইয়া বলবা। ঠিক আছে স্যার, আই মিন ভাইয়া। গুড। দেখো রাকিব, তোমরা এখন অনেক ছোট। কিছুদিন পর তোমার ইন্টার ফাইনাল এক্সাম, মিমেরও ফাইনাল এক্সাম হবে 1 বছর পর। মিম এখনও ছোট। এখন যদি তোমরা রিলেশনে জড়িয়ে থাকো তাহলে তোমাদের কেরিয়ার নষ্ট হয়ে যাবে। তোমাদের হায়ার এডুকেশনের পড়াও রয়েছে। ভাইয়া আমি বুঝতে পেরেছি আপনি কি কথা বলতে চাইছেন। এই কথা আমার মাথাতেও এসেছে, আমি দেখছি ব্যাপারটা। ভাইয়া আপনি চিন্তা করবেন না, আমাদের কেরিয়ারের কোনো ক্ষতি হবে না। এই বলেই আমি সেখান থেকে বেরিয়ে গেলাম। সেদিনের মতো বাসায় এসে ঘুমিয়ে পড়লাম। শরীরটা অনেক ক্লান্ত। আমাকে এবার পড়ালেখা করে অনেক বড় কিছু হতে হবে। সকালে ঘুম থেকে উঠে মোবাইল দেখি 100+ মিস কল। সব কটা মিমের ছিল। মোবাইলটাতে সাইলেন্ট ছিল তাই বুঝতে পারিনি। সাথে সাথে মিমকে কল ব্যাক করলাম। রিং হয়ে কেটে গেল। পরপর 4বার কল দেওয়ার পর মিম কলটা রিসিভ করলো। এত কিসের ব্যস্ততা যে কল রিসিভ করতে এত সময় লাগে? তুমি তো মাত্র 5বার কল দিলে, আর আমি রাত থেকে 100 বার কল দিয়েছি। আসলে মোবাইলটা সাইলেন্ট ছিল আর রাতে তোমার সাথে কথা বলতে পারিনি, কারণ গতকাল শরীর অনেক ক্লান্ত ছিল। হয়েছে, আর বলতে হবে না। এখন বলো, ব্রেকফাস্ট করেছো? না, মাত্র উঠলাম। ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে নাও। আজ আমি তোমার সাথে সারাদিন ঘুরে বেড়াবো তোমার এলাকায়। তোমার কলেজ নেই যে আমার সাথে ঘুরবে? আরে আমাদের কলেজে তো আজকে ইন্টার ফাইনাল ইয়ারের স্টুডেন্টরা বিদায় অনুষ্ঠান করছে, তো আজকে ফার্স্ট ইয়ারের ছুটি। ও শিট! কেন, কি হয়েছে? আরে আমাদের কলেজেও তো অনুষ্ঠান হবে আর আমাকে সেখানে যেতে হবে। তো আমি কি করব? তোমার ঘোরার প্ল্যান অন্যদিন করলে হয় না? না, আমার আর সময় হবে না। আজকে মানে আজকেই ঘুরতে যাব, না হলে ব্রেকআপ।
আচ্ছা ঠিক আছে, তুমি সকাল 10টার দিকে এখানে আসো, আমি আমার বন্ধুদের সাথে তোমার দেখা করে দিব। ঠিক আছে, কিন্তু আমি কিভাবে আসব? কেন, রাশেদ ভাইয়া তো তোমার জন্য একটা গাড়ি রেখেছে। কিন্তু 1 মিনিট, এই কয়েকদিন তুমি ভাইয়াকে স্যার বলে ডাকতে, কিন্তু আজকে হঠাৎ ভাইয়া বলে ডাকা শুরু করলে। এই রে, গতকালের কথা তো মিমকে বলা যাবে না, মনে মনে কথাটি বললাম। আসলে রাশেদ ভাই গতকালকে আমাকে ফোনে বলল যে তাকে ভাইয়া বলে ডাকতে, কারণ সে জানে যে আমাদের মধ্যে রিলেশন আছে। ও, কিন্তু আমি তো গাড়ি ব্যবহার করলে তোমার সাথে তো ঘুরতে পারবো না। ভাইয়ার ড্রাইভার তো একটা সিসিটিভি ক্যামেরা। ঠিক আছে, তুমি বাসে করে আসো, এই অ্যাড্রেসে আসবে। আমি একটি অ্যাড্রেস বলে দিলাম, আমি তোমাকে পিক করে নিব। ঠিক আছে। তারপর আমি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিলাম। আজকে কলেজে অনুষ্ঠান প্লাস গার্লফ্রেন্ড আসবে, তাই হিরোর মতো করে সেজে নিলাম। বাইক নিয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। মিমের আসতে আরও আধা ঘন্টার মতো সময় লাগবে। আমি কলেজে বাইক পার্কিং করলাম। কলেজটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আমি বন্ধুদের কাছে গেলাম। কে রে দোস্ত, কালকে কোথায় গেলি, কাদের সাথে গেলি, আর কেনই বা গেলি, কিছু তো বল। আরে এক এক করে বলতে দে, তারপর সব কিছু ওদের বললাম। তোদের দেখি ভাগ্য অনেক ভালো রে, শ্বশুরবাড়ির লোকজন তোকে মেনে নিল, তারপর বিয়ের আগে শ্বশুরবাড়িতে গিয়ে থেকে আসলি। তোর মতো ভাগ্য কয়জনের চোটে বল? তা তো বটেই। আচ্ছা এসব বাদ দে, আজকে এখানে মিম আসবে। গতকালকের কথা কেউ তুলবি না মিমের সামনে। আচ্ছা দোস্ত, আমরা কেউ গতকালের কথা বলবো না, কিন্তু তোর গার্লফ্রেন্ড কোথায়, তাকে দেখার সৌভাগ্য কি আমাদের হবে না? কেন হবে না, অবশ্যই হবে। আমি মিমকে ফোন দিলাম। মিম তুমি কোথায়? আমি তো তোমাদের কলেজের সামনে এসে পড়েছি। ঠিক আছে তুমি দাঁড়াও, আমি আসছি। ফোনটা কেটে দিলাম। দোস্ত তোরা থাক, আমি মিমকে নিয়ে আসছি। আমি কলেজের বাইরে গেলাম, দেখলাম মিম এসে পড়েছে। মিমকে আজ অনেক সুন্দর লাগছে। নীল একটা শাড়ি পরেছে, দেখতে একদম নীল পরে মতো লাগছে। কি হলো, এভাবে কি যাচ্ছ? তোমাকে। আমাকে মানে? তুমি এভাবে কেন সেজেছো? কেন, সুন্দর লাগছে না আমার? অসম্ভব সুন্দর লাগছে, কিন্তু তোমার উপর যদি কারো নজর লেগে যায়, তোমার উপর কারো নজর লাগতে দিব না। ঢং। আসো, তোমার কলেজটা ঘুরে আসি। চলো। আমি আমার বন্ধুদের সাথে মিমের পরিচয় করিয়ে দিলাম। এদিকে অনুষ্ঠান শুরু হয়ে গেছে, সব শিক্ষকরা ভাষণ দিচ্ছে, যা আমার অসহ্য লাগছে। আমি মিমকে আমাদের কলেজ ঘুরিয়ে দেখাচ্ছি। এখন সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে, সবাই নাচ গান করছে। এমন সময় স্টেজ থেকে একটা অ্যানাউন্সমেন্ট হলো, যা শুনি আমি অবাক হয়ে গেলাম। আজকে অনুষ্ঠানে গান গেতে আসছে ইন্টার সেকেন্ড ইয়ারের রাকিব হোসেন। এই অ্যানাউন্স শুনে আমি অনেক অবাক হয়েছি, কারণ আমি গানে নাম দেইনি। আমি তো জানতাম না যে তুমি গান গাইতে পারো। রাকিব তো অনেক ভালো গান গায়। কিন্তু আমি তো গানে নাম দেইনি। তুই না দিলে কি, আমরা দিয়েছি। শালারা, তোরা কি আমার শত্রু নাকি বন্ধু? এমন করে কেন বলছো? আমিও শুনতে চাই তোমার গান। কিন্তু আমি তো প্রস্তুত নেই গান গাওয়ার জন্য। তোর প্রস্তুতি লাগবে না, তুই যা তো, স্টেজে তোর নাম রেখেছে বারবার। কিন্তু আমার গান গেতে গিটার লাগবে, যা আমি নিয়ে আসিনি। সমস্যা নেই দোস্ত, আমার গিটার নেই। আমি জানি তোর গিটার না হলে চলে না। তার মানে তোরা একেবারে প্রস্তুতি নিয়ে আসছিস? তা আবার বলতে? আমি গিটার নিয়ে স্টেজে চলে গেলাম। এই গানটা আমার এক প্রিয়জনকে ডেডিকেট করা। সবাই আমার গান শুনিয়ে হাততালি দিচ্ছে, সবাই প্রশংসা করছে। আমি স্টেজ থেকে নামলাম। আমি তো জানতাম না যে তুমি এত ভালো গান গাইতে পারো। এই টুকটাক গান গাই, সেটা তেমন কোনো কথা না। অনুষ্ঠান প্রায় শেষের দিকে। এমন সময় আমার মোবাইলে ফোন আসলো। হ্যাঁ মিলন বল, কি খবর তোর? তুই আমার নাম্বার মনে রেখেছিস তাহলে? আরে তোদের কি ভোলা যায়? তা আজকে তো আমাদের কলেজে অনুষ্ঠান হচ্ছে, তুই আসবি না? আমাদের কলেজেও তো অনুষ্ঠান প্রায় শেষের দিকে। আমি যেতে যেতে তোদের কলেজে কি অনুষ্ঠান থাকবে? আরে ভাই, অনুষ্ঠানের পরোয়া কি করে, আমরা তো আড্ডা মারবো, মজা করবো। ঠিক আছে, আমি মিমকে নিয়ে আসতেছি। মিমো কি তোর সাথে আছে নাকি? আমাদের কলেজে অনুষ্ঠান এসেছে। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আয়। ফোন কেটে দিলাম। কে ফোন দিয়েছে? তোমাদের কলেজ থেকে আমার বন্ধু মিলন। ওহ, মিলন ভাইয়া, তা কি বললো? এখন তোমাদের কলেজে যাব, অনেকদিন ওদের সাথে দেখা হয় না। তুমিও আমার সাথে আসো, কলেজ থেকে তোমার বাড়ি পৌঁছে দিব। ঠিক আছে। আমি বন্ধুদের বিদায় জানিয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম আমার আগের কলেজের উদ্দেশ্যে।
প্রায় 1 ঘন্টা পর কলেজে পৌঁছালাম। বাইক পার্কিং করে কলেজের ভিতরে গেলাম। বন্ধুরা সবাই আড্ডা দিতেছে। আমি সামনে যেতেই সবাই আমাকে চারদিক দিয়ে ঘিরে ধরেছে। শালা গার্লফ্রেন্ড পেয়ে আমাদেরকে ভুলে গেছিস? না রে, এমন কিছু না। এমন কিছু না হলে আমাদের সাথে যোগাযোগ তো করতে পারতি। তোরা তো 2-1 জন বাদে সবাই অফলাইনে থাকোস। আরে বাদ দে এসব কথা, চল বাগানের দিকে যাই, সেখানে গিয়ে আড্ডা দেই। মেম যাবে তো আমাদের সাথে? অবশ্যই যাব ভাইয়া। কেন রে মিম, তোর বয়ফ্রেন্ডকে কি আমরা খেয়ে ফেলবো নাকি? আরে ওকে জ্বালাচ্ছিস কেন রে? তাছাড়া মিমের বান্ধবীরাও আছে বাগানে। ওরা কি করছে? আজকে তো ফার্স্ট ইয়ার বন্ধ। কেন, তোর কি একারই বয়ফ্রেন্ড আছে, তোর বান্ধবীদের নেই? সবাই হেসে উঠল। সারাদিন সবার সাথে আড্ডা দিলাম। সবাই সিদ্ধান্ত নিলাম যে এক ভার্সিটিতে আমরা ভর্তি হব। মিমকে তার বাড়ির সামনে রেখে আসলাম। বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল। আমি পড়তে বসলাম। সামনেই পরীক্ষা। রাতে মিম ফোন দিল। আমি ইচ্ছা করেই ফোন সাইলেন্ট করে রেখে দেই। আমাকে পড়ালেখা করে কিছু একটা হতে হবে, পরে মিমকে বুঝিয়ে বলা যাবে। এখন বুঝবে না। পড়া শেষ করতে করতে রাত 12টা বেজে গেল। মোবাইলে দেখলাম মিমের 46টা মিস কল। একটা মেসেজ দিলাম যে সামনে পরীক্ষা, তার জন্য হয়তো এই কয়েকদিন দেখা হবে না, কিন্তু ফোনে কথা বলার চেষ্টা করব। আমি জানি যে মিম অভিমান করবে, কিন্তু এতে আমার কিছুই করার নেই। এভাবে কিছুদিন চলে গেল। এই কয়েকদিনে মিমের সাথে 3-4 বার কথা হলেও আজকে থেকে পরীক্ষা শুরু। পরীক্ষা শেষ হতে হতে কিছুদিন চলে গেল। এই কয়েকদিন মিমের সাথে একবারও কথা হয়নি। আজ ইচ্ছে করেই ফোন ধরেনি, কারণ ওর সাথে কথা বললে দেখা করতে মন চাইবে। প্রতিটি পরীক্ষা ভালো হয়েছে, আশা করি A+ পাবো। বাসায় গিয়ে বন্ধুদের ফোন দিয়ে একটা ভার্সিটিতে চয়েস করলাম, যেখানে আমরা সব বন্ধুরা ভর্তি হব। লাঞ্চ করে মিমের ফোনে ফোন দিলাম, কিন্তু ধরলো না। আবার ফোন দিলাম, কিন্তু ধরছে না। অনেকবার ফোন দেওয়ার পর যখন ধরলো না, তখন ভাবলাম রাশিদ ভাইকে ফোন দেওয়া যাক। এখন রাশিদ ভাইয়ের মোবাইলে ফোন দিচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রাকিব, কি খবর তোমার? ভাইয়া খবর তো ভালো। আজকে এক্সাম শেষ হয়েছে, সব পরীক্ষা ভালো হয়েছে। এই কয়েকদিনে মিমের সাথে কথা বলিনি, তাই ভাবলাম মিমকে একবার ফোন দেই, কিন্তু মিমকে বারবার ফোন দেওয়ার পরও ফোন ধরছে না, তাই আপনাকে ফোন দিলাম। তারপর রাশিদ ভাই আমাকে যা বলল তাতে আমার পুরো দুনিয়াদেরই উল্টে গেল। রাকিব, আসলে মিম অনেক অসুস্থ। রাশিদ ভাইয়ের কথা শুনি আমার বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। কেন ভাইয়া, কি হয়েছে? কিছু সিরিয়াস হয়নি তো? অনেক ভয় পেয়ে কথাটি বলল রাকিব। তোমার সাথে এতদিন কথা হয়নি বলে মিম খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছে। আমি অনেক বুঝিয়েছি যে তোমার এক্সাম চলছে, তাই কথা বলার সময় হচ্ছে না, কিন্তু সে কিছুতেই কিছু মানতে রাজি না। ভাইয়া আমাকে কিছু বলেননি কেন? আমি ভেবেছিলাম 2-3 দিনে সব ঠিক হয়ে যাবে, কিন্তু অবস্থা যখন আমার হাতের বাইরে চলে গিয়েছিল, তখন আমি তোমার সাথে কথা বলাতে চেয়েছিলাম, কিন্তু মিম আমাকে বাধা দিয়েছে। মিম আমাকে বলল তুমি নিজের ইচ্ছায় যখন আসবে তখনই তোমাকে মিমের অবস্থার কথা বলতে। ভাইয়া মিম এখন কোথায়? রাকিব, মিম এখন বাসায় নিজের রুমে শুয়ে আছে। ভাইয়া আমি আসছি মিমের কাছে। আর রাকিব শোনো, কালকে সকালে। আমি আগেই কল কেটে দিলাম। আমি ফ্রেশ হয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম মিমের বাসার উদ্দেশ্যে। আমি আব্বু আম্মুকে কোনোভাবে রাজি করালাম রাতে রাশিদ ভাইয়ের সাথে থাকবো। রাশিদ ভাইয়ের বাসায় যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল। আমাকে দারোয়ান চিনে, তাই বাধা দিল না। আমি বাইক পার্কিং করে দরজায় কলিং বেল বাজালাম। কলিং বেল বাজার সাথে সাথে কাজের বুয়া দরজা খুলে দিল। আমি সোজা মিমের রুমে চলে গেলাম। রুমে গিয়ে দেখি মিম বিছানায় ঘুমাচ্ছে। রাশেদ ভাই আর ভাবি আমার আসার খবর পেয়ে রুমে আসলো। রাকিব, তুমি এসেছো, অনেক ভালো হয়েছে। মিম অনেকটা দুর্বল হয়ে গেছে, এখন কিছু না খেলে অনেক অসুস্থ হয়ে যাবে। ম্যাম আপনি? আমাকে ভাবি বলতে পারো, আমি সব জানি। ভাবি আপনি খাবার নিয়ে আসেন, আমি দেখি মিমকে খাওয়াতে পারি কি না। ঠিক আছে। ভাবি কিছু খাবার আমার কাছে এনে দিয়ে ভাইয়া আর ভাবি রুম থেকে চলে গেল। আমি মিমের কাছে গেলাম। এই কয়েকদিন অনেকটা শুকিয়ে গেছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। আমি মিমকে ডাক দিলাম, কিন্তু মিম কোনো সারা শব্দ দিচ্ছে না। মিম ওঠো, দেখো আমি এসে গেছি, তোমার আর কোনো চিন্তা নেই। মিম নিশ্চুপ হয়ে আছে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ ওঠো না, দেখো আমি খাবার নিয়ে এসেছি। মিমের ঘুম ভাঙছে। মিম চোখ খুলে অবাক হয়ে গেছে, হয়তো আশা করিনি যে আমি আসব। কি অবাক হয়েছ? আমাকে এইবারের মতো ক্ষমা করে দাও। আপনি এই জায়গায় কেন এসেছেন? চলে যান,
আমার রুম থেকে। অভিমানী কণ্ঠে মিম কথাটি বলল। বুঝেছি আমার বাবুসোনার রাগ হয়েছে, প্লিজ আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। এই দেখো আমি কান ধরছি। কে আপনার বাবু সোনা? আর আমার রাগ হলে আপনার কি? প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমার পরীক্ষা ছিল তাই তোমার সাথে কথা বলতে পারিনি। পরীক্ষা ছিল তাতে কি হয়েছে? তুমি একাই প্রেম করো নাকি? তোমার বন্ধুরা কি প্রেম করে না নাকি? হয়তো করে, কিন্তু তুমিও একটু বোঝার চেষ্টা করো। আর তাছাড়া তুমি কেন খাবার খাওনি আগে সেটা বলো। আমার ইচ্ছা, তাতে আপনার কি? আমার বুঝি কিছুই না, আমার বাবুসোনাটা না খেয়ে থাকবে আর অসুস্থ হয়ে যাবে, এটাকে আমি মানতে পারি? আমি আপনার বাবু সোনা না, বুঝলেন? আর এক্ষুনি আপনি আমার রুম থেকে বের হন, আমি যদি না যাই? তাহলে আমি চিৎকার করব। তুমি চিৎকার করলেও কিছু হবে না, কেউ আসবে না, কারণ সবাই আমাদের ব্যাপারে জানে। ও নো, এখন খাবার খেয়ে নাও পিচ্ছি বাবুর মতো। নো নেভার। ও খাবে কিভাবে? ঘুম থেকে উঠলে এখনো তো ফ্রেশ হলে না। যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও। কোন গাধার চক্করে পড়লাম? কেন, আবার কি হয়েছে? আমি এই দুর্বল শরীর নিয়ে ঠিক করে বসতে পারছি না, আর তুমি আমাকে ফ্রেশ হতে যেতে বলছো? ও এই ব্যাপার। এটা বলেই আমি মিমকে কোলে তুলে নিলাম। মিম ছটফট করছে, কিন্তু অসুস্থ শরীর নিয়ে বেশি ছটফট করতে পারছে না। আমি মিমকে ওয়াশরুমে রেখে বাইরে দাঁড়িয়ে থাকলাম। মিম ফ্রেশ হওয়ার পর আমি আবার মিমকে কোলে তুলে বিছানায় বসালাম। এখন খেয়ে নাও। খাবো না আমি। প্লিজ এইবারের মতো ক্ষমা করে দাও। না, কখনো না। এই বলে চিৎকার করবে, এমন সময় আমি আমার ঠোঁট দিয়ে মিমের মুখ বন্ধ করে দিলাম। মিম তো অসুস্থ শরীর নিয়ে কিছুই করতে পারছে না। মিম ভাবতেই পারিনি যে আমি ওকে লিপ কিস করব। প্রায় 5 মিনিট পর ছাড়লাম মিমকে। মিমের চোখ বড় বড় হয়ে গেছে। রাগ কমেছে এখন? মুখে একটা শয়তানি হাসি দিয়ে রাকিব কথাটি বলল। মিম নিচু মাথা নিচু করে আছে। এখন খেয়ে নাও, না হলে আবার শুরু করব। না না, আমি খাচ্ছি। না না, আমি খাইয়ে দিব। তারপর আমি মিমকে খাইয়ে দিলাম নিজের হাতে। হয়েছে, এখন শুয়ে থাকো। না, আমি ঘুমালে তুমি আবার চলে যাবা। না না, আমি কোথাও যাবো না, আমি তোমার ভাইয়ের সাথে কিছু কথা বলে আসবো। ঠিক আছে, কিন্তু কোথাও যাবে না, আজকে অনেক গল্প করব। যে হুকুম মেরে রানী। আমি খাবারের প্লেট নিচে নিয়ে এলাম। রাকিব, মিম কিছু খেয়েছে? ভাইয়া প্লেট দেখে বুঝে নিন। যাক, তাহলে খেলো। এখন থেকে আমার ননদের খেয়াল রাখার মানুষ আছে, এখন আর আমার দরকার নেই। সবাই হেসে দিল। এভাবে কিছুদিন চলে গেল। আমার রেজাল্ট বের হয়েছে, ভালো রেজাল্ট হয়েছে। নতুন ভার্সিটিতে ভর্তি হয়েছি। আমার সব বন্ধুরাও এক ভার্সিটিতে ভর্তি হয়েছে। আমার আর মিমের সম্পর্ক অনেক গভীর হয়েছে, কিন্তু আমাদের এই ভালোবাসা আর বেশি দিন স্থায়ী হলো না। এক অবিশ্বাসের দেওয়াল আমাদের সম্পর্কের মাঝে তৈরি হয়ে গেল। আমাকে শেখাতে এসো না। আমি কিছুদিন থেকে খেয়াল করছি যে তুমি আমাকে ইগনোর করছো, আর এখন তোমার রুমে মেয়ে মানুষ এন্ড ফুর্তি করছো। কি আজে বাজে কথা বলছো? তোর মাথা ঠিক আছে তো? আমার মাথা ঠিক আছে। একটু আগে তোমার রুমে কোন মেয়েকে নিয়ে এসেছিলে? তা আমি তোমাকে বলতে বাধ্য না। তার মানে আমি যা বলেছি তাই সত্যি হিসেবে আমি মেনে নিব? তুমি আমাকে অবিশ্বাস করতে পারো না এইভাবে। আমি কি পারি আর না পারি তা তোমাকে দেখতে হবে না। আমি তোমার রুম থেকে একটি মেয়ের কান্নার আওয়াজ শুনেছি। তুমি তাকে তোমার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য জোর করছিলে, আর মেয়েটি কান্না করেই যাচ্ছিল। কখনো কখনো আমরা যা দেখি তা সঠিক হয় না, আর তুমি তো মাত্র কানে শুনেছ। এসব সত্যি না। ডোন্ট ট্রাই টু টেল লাই। আজকে থেকে আমাদের মধ্যে কোনো রিলেশন নেই। আই হেট ইউ রাকিব। কথাটা বলেই মিম কান্না করতে করতে রুম থেকে চলে গেল, আর আমি অসহায়ের মতো নিজের হোটেল রুমে দাঁড়িয়ে আছি। এখন আমি কি করব বুঝতে পারছি না। আমি যাকে এত ভালোবাসলাম সে আমাকে অবিশ্বাস করলো। আপনারা মনে হয় কিছুই বুঝতেছেন না, তাই তো? তো চলুন 3 মাস আগে থেকে ঘুরে আসি। আজ আমি অনেক খুশি, কারণ মিম অনার্স ফার্স্ট ইয়ারে আমাদের ভার্সিটিতেই অ্যাডমিশন নিয়েছে, আর আমি অনার্স সেকেন্ড ইয়ারে। আজকে মিমের কলেজের প্রথম দিন, তাই আজকে আমি তাড়াতাড়ি ভার্সিটিতে পৌঁছে গেছি। আর হ্যাঁ, আমরা সব বন্ধুরা একই ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছি। ভার্সিটিটা বেশি দূরে না, আমাদের এলাকা আর মিমদের এলাকার মাঝখানে, তাই আমরা এই ভার্সিটি চয়েস করেছি। আমি ভার্সিটিতে এসে দেখি সব বন্ধুরা আড্ডা দিতেছে। কিরে দোস্ত, আজকে এত তাড়াতাড়ি আসলি?
কেন রে, আমার তাড়াতাড়ি আসা কি মানা নাকি? আমি কি তা বলছি নাকি, শুধু জানতে চেয়েছি যে ছেলেটা স্কুল শুরু হওয়ার পরে কলেজে আসে, আর সে ছেলেটা ক্লাস খোলার আগে চলে আসলো। আরে এমনি এসেছি, এখন থেকে এই টাইমে আসবো। আমি কিন্তু জানি ব্যাপারটা কি। কিসের ব্যাপার? আজকে মিমের প্রথম, তাই না রে রাকিব? এই রে, হারামিটাতে দেখি সব জানে। কথাটা মনে মনে বললাম। তাই নাকি? হ্যাঁ। এদিকে আমরা আড্ডা দিতে লাগলাম, আর অন্যদিকে মিম গাড়ি করে ভার্সিটিতে এসে গেল। আসলে রাশিদ ভাই মিমের সাথে সবসময় গাড়ি পাঠায়। মিম আমাকে ফোন দিয়ে জানিয়ে দিল যে সে ভার্সিটিতে পৌঁছে গেছে। মিম এসে পড়েছে, আমি গেলাম, না হলে আবার র্যাগিংয়ের শিকার হবে। যা মিমের কাছে, আমরা এখানেই আছি। তারপর আমি মিমের কাছে গেলাম। কেমন আছো? কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছি জানো? না, কতক্ষণ? পুরো 2 মিনিট। ওরে, আমার বাবুটা দেখি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, আমি মাপ চাচ্ছি। এখন চলো তোমাকে পুরো ক্যাম্পাসটা ঘুরিয়ে দেখাই। চলো। তারপর মিমকে নিয়ে পুরো ভার্সিটিটা ঘুরে দেখালাম। মিমের বান্ধবীটাও এই ভার্সিটিতে ভর্তি হয়েছে। আজকে মিমের প্রথম ক্লাস, তাই বেশিক্ষণ হলো না, আর আমিও মিমের সাথে আড্ডা দিতে লাগলাম। আমার বন্ধুরা আর মিমের বন্ধুরা এসে আড্ডায় যোগ দিল। এভাবে সারাটা দিন চলে গেল। সব বন্ধুরা চলে গেল যার যার বাড়িতে। মিম ভার্সিটি ছুটি হয়েছে, চলো আমাদের যেতে হবে। আর একটু থাকি না? না না, পরে রাশেদ ভাই বকা দিবে। তুমি বারবার ভাইয়ের নাম করে আমাকে মানিয়ে নাও। এখন চলো। আমি মিমকে নিয়ে মিমের গাড়ির কাছে চলে গেলাম। চলো, তোমাকে নামিয়ে দিয়ে আসি। তার কোনো দরকার নেই, আমি বাইক এনেছি। ঠিক আছে, তাহলে যাও। সাবধানে যাও, আগামীকাল সঠিক সময় আসবে। হুম। তারপর মিম চলে গেল, আর আমি আমার বাইক যেখানে পার্কিং করেছিলাম সেখানে গেলাম। আমি যেই বাইকে বসবো অমনি কেউ একজন আমাকে পিছন থেকে জড়িয়ে ধরলো। আমি তাকে ছাড়িয়ে পিছনে তাকিয়ে অনেক অবাক হলাম। কারণ আমার পিছনে নেহা দাঁড়িয়ে আছে। এসব কি নেহা? আই লাভ ইউ রাকিব। ও নেহা, তোমাকে আমি 1000বার বলেছি আই ক্যান লাভ ইউ। আমিও তোমাকে 1000বার বলেছি আই লাভ ইউ এভার অ্যান্ড ফর এভার। তোমার মাথায় কি কিছুই ঢোকে না বিষয়টা যে আমার পক্ষে তোমাকে ভালোবাসা সম্ভব না? কেন সম্ভব না? আমার মধ্যে কিসের কমতি আছে? গত 2 বছর থেকে তোমার পিছু পিছু ঘুরছি, আর তুমি আমাকে পাত্তাই দাও না। আমি তোমার জন্য এই ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছি। আমি এই ভার্সিটির সবচেয়ে সুন্দরী মেয়ে, ছোট বড় সবার ক্র্যাশ। আর তুমি আমাকে পাত্তাই দাও না। সৌন্দর্য সব কিছু নয় নেহা, তুমি জানো আমি মিমকে ভালোবাসি। আমরা একে অপরকে গত 2 বছর ধরে ভালোবাসি। তাই দেখি তুমি মিমের সাথে ব্রেকআপ করে আমার সাথে রিলেশন জড়াও। আমি তোমার সাথে রুম ডেট করতেও রাজি। ও সেট আপ নেহা, আমি মিমকে তার শৈলের জন্য ভালোবাসিনি। আমার যদি দেহের প্রতি লোভ থাকতো তাহলে আমার এখন কমপক্ষে 50টার উপরে গার্লফ্রেন্ড থাকতো। আমার দেরি হয়ে যাচ্ছে, সরো আমার রাস্তা থেকে। না, আজকে আমার ভালোবাসা অ্যাকসেপ্ট না করা পর্যন্ত আমি তোমাকে কোথাও যেতে দেবো না। অ্যাস ইউর উইশ। কথাটা বলেই আমি বাইক স্টার্ট করলাম, আর নেহা বাইকের সামনে থেকে সরে গেল। আমি বাইক দিয়ে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, আর নেহা ওখানে ওই জায়গায় দাঁড়িয়ে আছে। তুমি যতই আমাকে দূরে সরিয়ে দাও না কেন, আমি শুধু তোমাকে ভালোবাসি, আর তোমাকেও আমাকে ভালোবাসতে হবে। তুমি জানো না এই নেহা কি কি করতে পারে। মুখে একটা শয়তানি হাসি লেগে আছে নেহার। আমাদের তো নেহার কথা বলাই হয়নি। আমি আর নেহা ক্লাসমেট। নেহা আমাকে ইন্টার ফাইনাল ইয়ার থেকে ভালোবাসে, কিন্তু আমি মিমকে ভালোবাসি। কিন্তু নেহা আমার পিছু পিছু এই ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছে। এই মেয়েটা অনেক জেদি, তাই তেমন খারাপ ব্যবহার করি না, আর ভালো ব্যবহারও করি না, যাতে ওর মনে আমাকে নিয়ে আসার সৃষ্টি হয়। নেহা ওর রূপ নিয়ে অহংকার করে, তাই আমি ওকে একদম পছন্দ করি না। পরের দিন আমি আর মিম ভার্সিটিতে টিফিন পিরিয়ডে লাঞ্চ করছি। এমন সময় আমার বন্ধু ছাব্বির এলো। রাকিব, একটু এদিকে আয় তো, তোর সাথে কিছু কথা আছে। মিম তুমি খাও, আমি আসছি। আমি ছাব্বিরের সাথে একটা নিরিবিলি জায়গায় গেলাম। কি হয়েছে, আমাকে এই জায়গায় কেন নিয়ে আসলি? দোস্ত, তোর একটা হেল্প লাগবে। কি হেল্প? তারপর ছাব্বির বলল, কথাটা এখন আপনারা শুনতে পারবেন না, গল্পের ইন্টারেস্ট ধরে রাখতে কথাটি হাইড করা হয়েছে। কিন্তু এই কথাটা তো তুই নিজেকেও বলতে পারিস। আমার থেকে তোকে ভালো করে চিনে সে, তুই পারবি। ওকে, আমি চেষ্টা করব তোর সমস্যার সমাধান করার।
তুই এই কথা কাউকে বলবি না, কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত। ঠিক আছে, আমি এখন যাই, মিম অপেক্ষা করছে। যা। আমি মিমের কাছে গিয়ে লাঞ্চ করলাম। এভাবেই আমাদের দিনগুলো কাটতে লাগলো। হঠাৎ প্রিন্সিপাল এসে অ্যানাউন্স করলো যে ভার্সিটি থেকে ট্যুরে নিয়ে যাওয়া হবে কক্সবাজারে। এই ট্যুরে আমি আর মিম আমাদের সব বন্ধুরা যাবে। সকাল সকাল বাস রওনা দিল। আমাদের গন্তব্য কক্সবাজার। আমি আর মিম একসাথে বসেছি। আমরা বাসে অনেক আনন্দ করলাম। গান নাচ তো রইলই। মিমের জড়াজড়িতে আমিও আমার পছন্দের গান গাইলাম। আমাদেরও আনন্দ একজনের সহ্য হচ্ছিল না। সে আর কেউ না, নেহা। দীর্ঘ যাত্রার পর কক্সবাজারে পৌঁছালাম। আমরা এখানে 2 দিন থাকবো হোটেলে। বাস থেকে নামতেই ছাব্বির আমাকে টেনে নিরিবিলি জায়গায় নিয়ে গেল। কি হয়েছে, এখানে কেন নিয়ে আসলি? দোস্ত, এই ট্যুরের মধ্যেই কিন্তু কাজটা করতে হবে। চিন্তা করিস না, কাজটা হয়ে যাবে। এমন সময় মিম চলে আসলো। তাই ছাব্বির চলে গেল। আর যাওয়ার আগে বলে গেল যেন কাজটা তাড়াতাড়ি করি। সাব্বির ভাই কোন কাজের কথা বললো? আরে এমনি কোনো কাজ না, আমাদের বন্ধুদের ব্যাপার, তেমন কিছু না। রাকিব, আমার থেকে কিছু লুকাতে চাচ্ছ? আমরা হোটেলের চার্জার রুমে চলে গেলাম। আমার কি ভাগ্য, মিমের রুম আমার রুমের পাশেই পড়েছে। আমরা সবাই ফ্রেশ হয়ে নিলাম। তারপর ডিনার করে ঘুমিয়ে পড়লাম। সকাল সকাল সমুদ্রের কিনারায় গেলাম। সবাই মজা করছে। আমিও মিম বন্ধুদের সাথে মজা করছি। এমন সময় ছাব্বির আসলো আর আমার কানে কানে বলা শুরু করলো, দোস্ত, কিছু একটা কর। ওকে। ছাব্বিরের কানে কানে বললাম, বন্ধুরা তোরা থাক, আমি আসছি। কোথায় যাবি তুই? এখানেই আসছি। তারপর আমি হাঁটা শুরু করলাম। মিম তখন আমার দিকে তাকিয়েছিল। সে এখন আমার পিছু পিছু যে আসছে তা আমি জানি না। আমি সৈকতের আরও একটু কাছে গিয়ে দেখি ছাদিয়া। ছাদিয়া হচ্ছে আমার ক্লাসমেট, আর ওর বান্ধবীরা আড্ডা মারছে। ছাদিয়া, একটু এদিকে আয়। কি হয়েছে? আমার সাথে আয়, তোর সাথে কিছু কথা আছে। কি কথা? আরে চল তো আগে। আমি ছাদিয়াকে নিয়ে একটু নিরিবিলি জায়গায় গেলাম। মিম্মার পিছনে একটা গাছের পিছনে লুকিয়েছে। বল কি হয়েছে? আমি কি বললাম, এটা আপাতত হাইট থাকবে, গল্পের ইন্টারেস্ট ধরে রাখতে। এটা এখন আর সম্ভব না। তারপর আমি কি বললাম এটা মিম শুনতে পেল না। একবার যখন সিদ্ধান্ত নিয়েছি তখন আর পাল্টাবো না। তারপর আমি আরও একটি কথা বললাম, সেটাও মিম শুনতে পেল না। সরি দোস্ত, তোর কথা মানতে পারলাম না। এখন যাই রে। সাদিয়া চলে গেল আর আমার মন খারাপ হয়ে গেল। মিম আমাদের থেকে এমন দূরে লুকিয়েছে যে শুধু সাদিয়ার কথাগুলো শুনতে পেয়েছে, আমার কথা শুনতে পায়নি। মিম সাদিয়ার কথা শুনি আর আমার মন খারাপ দেখে একটা সন্দেহ করলো। তাই মিম আমার কাছে আসলো। কি হয়েছে? তুমি এখানে মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন? তুমি কখন আসলে? তোমায় খুঁজতে খুঁজতে এখানে চলে আসলাম। কিন্তু তোমার কি হয়েছে? কই কিছু না, চলো আমরা আনন্দ করি সবার সাথে। এভাবেই দিনটা চলে গেল, কিন্তু মিমের মন থেকে সন্দেহটা দূর হলো না। মিমের সন্দেহ আরও শক্ত হলো যখন বিকাল থেকে আমাকে খুঁজে পায়নি। মিম আমার খোঁজে বন্ধুদের কাছে গেলেও সেখানে রাব্বিকেও পায়নি। রাতে মিম যখন ওর রুমে বসে আছে, এমন সময় পাশের রুম থেকে, অর্থাৎ আমার রুম থেকে একটা মেয়ের আওয়াজ শুনতে পেল। মিম দেয়ালে কান দিয়ে কথা শোনার চেষ্টা করলো। কান পেতে শুধু মেয়ের কথাগুলো শুনতে পেল, কারণ মেয়েটি দেয়ালের সাথেই দাঁড়িয়েছিল। তাও সব কথা শুনতে পেল না, কিছু কিছু কথা শুনতে পেল। না, এই কাজ করো না। আমাকে দয়া করে এবারের মতো ক্ষমা করে দাও। অপ্রভাস থেকে কি বলছে তা বোঝা যাচ্ছে না। দয়া করে আমার সাথে এই কাজ করো না। অপ্রভাস থেকে আরও একটি কথা বলল, যা আপনাদের এই মুহূর্তে বলতে পারছি না। গল্পের ইন্টারেস্ট ধরে রাখতে গল্পের এই অংশটি হাইড করা হয়েছে, পরবর্তীতে এটি জানতে পারবেন। না প্লিজ। কথাটা বলেই কাঁদতে লাগলো। মেয়েটি দরজা খুলে দৌড়ে চলে গেল। মিম রুমের দরজা খোলার আওয়াজ শুনতে পেয়ে তার রুম থেকে বের হয়ে গেল। মিম আমার রুমে প্রবেশ করলো। সে বেবস করে দেখলো আমি বিছানার মাথায় হাত দিয়ে বসে আছি, আর আমার রুমের সব জিনিস এলোমেলো করা আছে। আমি কারো উপস্থিতি টের পেয়ে সামনে তাকালাম। তাকিয়ে দেখি মিম রাগের চেহারায় দাঁড়িয়ে আছে। মিম, তুমি এখানে কি করছো? আগে বলো এখানে কি হয়েছে? কই কিছু না। আমাকে মিথ্যা বলার চেষ্টা করো না। তোমার রুমের অবস্থা এরকম কেন?
ও আসলে আমার মাথা ব্যথা করছে বিকাল থেকে, তাই মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম, আর রুমের এই অবস্থা হয়ে গেছে। আমি সব ঠিক করে নিব, তুমি যাও। আমাকে শেখাতে এসো না। আমি কিছুদিন থেকে খেয়াল করছি যে তুমি আমাকে ইগনোর করছো, আর এখন তোমার রুমে মেয়ে মানুষ এনে ফুর্তি করছো। কি আজ বেজে কথা বলছো? তোমার মাথা ঠিক আছে তো? আমার মাথা ঠিক আছে। একটু আগে তোমার রুমে কোন মেয়েকে নিয়ে এসেছিলে? তা আমি তোমাকে বলতে বাধ্য নয়। তার মানে আমি যা বলছি তাই সত্যি হিসেবে মেনে নিব? তুমি আমাকে অবিশ্বাস করতে পারো না এভাবে। কখনো কখনো আমরা যা দেখি তা সঠিক হয় না, আর তুমি তো মাত্র কানে শুনেছ, এসব সত্যি না। প্লিজ একবার আমাকে বিশ্বাস করো। মিমের হাত ধরলাম। মিম তার হাতটা ছাড়িয়ে আমাকে থাপ্পড় মারলো। তোর ওই পাপি হাত দিয়ে আমাকে টাচ করবি না। কথাটা বলেই মিম কান্না করতে করতে রুম থেকে চলে গেল, আর আমি অসহায়ের মতো নিজের হোটেল রুমে দাঁড়িয়ে আছি। এখন আমি কি করব বুঝতে পারছি না। আমি যাকে এত ভালোবাসলাম সে আমাকে অবিশ্বাস করলো আর থাপ্পড় মারলো। আমি এখন কি করব বুঝতে পারছি না। বন্ধুর ওয়াদা পালন করতে গিয়ে নিজের ভালোবাসা হারালাম। আমার চোখ দিয়ে পানি পড়ছে। না, আমি আমার ওয়াদা ঠিকই পালন করব। যে আমাকে বিশ্বাস করলো না আমি তার জন্য কাঁদবো না। মনে মনেই কথাটি বললাম। আমি আমার চোখের পানি মুছে রুমের সব জিনিসপত্র ঠিক করে নিলাম, আর অন্যদিকে মিম গিয়ে নিজের রুমে বিছানায় শুয়ে শুয়ে কাঁদতে লাগলো। আমি কি এই কয়েকটা বছর ভুল মানুষকে ভালোবাসলাম? রাকিব এটা কিভাবে করতে পারলো? রাকিবকে ভালোবেসে আমি সত্যি অনেক বড় ভুল করেছি। পরের দিন সকালে সবাই হোটেলের ক্যান্টিনে গেল ব্রেকফাস্টের জন্য। মিমও গেল ক্যান্টিনে। মিমের চোখ এখন শুধু আমাকে খুঁজছে, কিন্তু আমি তো সেখানে নেই। আমি সমুদ্র সৈকতের তীরে বসে আছি। আমি এক দৃষ্টিতে সমুদ্রের পানির দিকে তাকিয়ে আছি। সমুদ্রে একটু পর পর বড় বড় ঢেউ উঠতেছে। এই ঢেউগুলো যেমন সমুদ্রকে ব্যস্ত করে তুলেছে, ঠিক তেমনি আমার মনের ভিতরটাকে ব্যস্ত করে তুলেছে মিমের গতকালের কথাগুলো। এমন সময় আমার কাঁধে কেউ হাত রাখলো। আমি পিছনে তাকিয়ে দেখি নেহা দাঁড়িয়ে আছে। তুমি এখানে কি করছো? এই প্রশ্ন তো আমার করা উচিত ছিল। সবাই ক্যান্টিনে ব্রেকফাস্ট করছে আর তুমি এখানে বসে আছো। এমনি আমার ভালো লাগছে না কিছু। তোমার হয়তো কোনো বিষয় নিয়ে মন খারাপ, আমাকে বলতে পারো। তেমন কিছু না নেহা, আমাকে একটু একলা থাকতে দাও। আমাকে ভালোবাসার মানুষ নাই মনে করলা, কিন্তু একজন ভালো বন্ধু তো মনে করতে পারো। আর নিজের মনের ফিলিংস একজন বন্ধুকে বললে নিজের কষ্ট কম হয়। তোমাকে আর কি বলবো নেহা, মিম আমাকে ভুল বুঝেছে। মিম আমাকে ভুল বুঝে থাপ্পড় দিল আর বলল আমি নাকি মেয়ে নিয়ে ফুর্তি করি। এ তো মেঘনা চাইতেই বৃষ্টি। আমাকে এই সুযোগের সদ্ব্যবহার করতে হবে, করে রাকিবকে নিজের করে নিতে হবে। নেহা কথাটি মনে মনে বলল। আমাকে কি তোমার সেরকম ছেলে মনে হয় নেহা? রাকিব, এইসব কি বলছো তুমি? গত 2 বছর ধরে আমি তোমার পিছু পিছু ঘুরছি। তুমি ইচ্ছে করলেই আমার সাথে 1000বার রুম ডেট করতে পারতে, আমি কিছুই বলতাম না। আমি জানি তুমি সেই রকম ছেলে না, তাই আমি তোমাকে এত ভালোবাসি। এখন এইসব কথা ছাড়ো, আর চলো ক্যান্টিনে গিয়ে ব্রেকফাস্ট করে আসি। না, তুমি যাও। এখন তুমি না আসলে কিন্তু আমিও কিছু খাবো না। এটা আবার কিরকম পাগলামি নেহা? কোনো পাগলামি না, চলো তো আমার সাথে। কথাটা শেষ করে নেহা আমার হাত টানতে টানতে ক্যান্টিনে নিয়ে গেল। আমি আর নেহা একসাথেই ক্যান্টিনে গেলাম। মিমের খাওয়া প্রায় শেষের দিকে, আর এমন সময় সে আমাকে আর নেহাকে একসাথে ক্যান্টিনে ঢুকতে দেখলো। আবার নেহা আমার হাত ধরে আছে। এই দৃশ্যটা যেন মিমের বুক মোস্টে ভেঙে দিল। আমি আর নেহা ব্রেকফাস্ট করে আবার নিজেদের রুমে চলে গেলাম। এমন সময় আমার দরজায় কেউ নক করলো। কে? আমি ছাব্বির। আমি দরজা খুলে ছাব্বিরকে ভেতরে ঢোকালাম। বল কি হয়েছে? ভাই কাজ তো শেষ হয়ে গেছে। মানে? মানেটা হলো গতকালের রাতের পর আমাদের আবার মিল হয়ে গেছে, আর এই জন্য তোকে ধন্যবাদ দিতে আসলাম। ভালো, কিন্তু এদিকে তো আমার লাভ লাইফে সুনামি উঠেছে। কেন, তোর আবার কি হলো? আমি ছাব্বিরকে গতকালের রাতের সব ঘটনা খুলে বললাম। তুই চল আমার সাথে মিমের কাছে। মিম কিভাবে তোর দিকে ক্যারেক্টারলেসের আঙ্গুল তুলে। থাক না দোস্ত। থাকবে মানে কি? সব তো হয়েছে আমার জন্য। আমি যদি তোকে... দোস্ত থাক না, আমার ভাগ্যে যা ছিল তাই হয়েছে। মিম যদি তার এত বছরের ভালোবাসাকে বিশ্বাস করতে না পারে, তাহলে এই ভালোবাসার কোনো দাম নেই। আমি আমার অতীতকে ভুলে সামনের দিকে এগোতে চাই। আমার সামনে একটা সুন্দর ভবিষ্যৎ আছে, আর তুই এসব নিয়ে মাথা ঘামাবি না। তুই তোর নিজের সেটিং নিয়ে থাক। তুই যতই বলিস না কেন, আমি তোকে এভাবে মনমরা হয়ে থাকতে দেব না। প্রবলেম যেহেতু আমার জন্য হয়েছে, শুধু সলিউশন আমি করব।
কথাটি মনে মনে বলল সাব্বির। দুপুরে সমুদ্রের কাছে গেলাম, পালের উপরে হাঁটছি আনমনে। এমন সময় আমার কাঁধে হাত রাখলো। আমি পিছনে তাকিয়ে দেখি নেহা দাঁড়িয়ে আছে। তুমি কেন আসতো আমার কাছে বারবার? দেখো রাকিব, তুমি এখন একলা। তোমার মনের অবস্থা আমি বুঝতে পারছি। তোমার এখন এই সময়ে একজন সঙ্গী চাই, যে তোমার সব সুখে দুঃখে সাথে থাকবে। আর আমি সেই সঙ্গী হতে চাই তোমার। প্লিজ নেহা, যাও এখান থেকে, আমার কোনো সঙ্গী চাই না। কথাটা বলেই আমি সামনে হাঁটা শুরু করলাম, আর নেহা আমার পিছে পিছে হাঁটছে। আমি মিমের সামনে দিয়ে গেলাম, তখন মিম আমার দিকে তাকালো, কিন্তু আমি মিমের দিকে না তাকিয়ে সামনের দিকে হাঁটতে লাগলাম, আর নেহা আমার পিছু পিছু আসছে। এই নেহা কি কখনো শুধরাবে না? শুধু শুধু রাকিবের পিছনে ঘোপ পড়ে আছে। কি আপু, তুমি কি ওকে চিনো নাকি? চিনবো না কেন, আমাদেরই ক্লাসমেট। নেহা ইন্টার ফাইনাল ইয়ার থেকে রাকিবের পিছনে পড়ে আছে, কিন্তু রাকিব তোমাকে ভালোবাসে। নেহা এখানে এসেও রাকিবের পিছু ছাড়ছে না। সেদিন রাতে কি তাহলে নেহা আপুই ছিল নাকি? আমি আমার হোটেল রুমে চলে আসলাম, আর নেহা আমার পিছে পিছে আমার রুমে ঢুকে দরজা আটকে দিল, আর মিম আমাদের পিছু পিছু আস্তে আস্তে আমার রুমের সামনে এসে দাঁড়ালো। তার মানে আমার সন্দেহটাই ঠিক ছিল তাহলে। আমি ভেবেছিলাম তোমাকে আমি আরো একবার সুযোগ দিব, কিন্তু না। আই হেট ইউ রাকিব, আই হেট ইউ। কথাটা সে নিজের মনে মনে বলেই কাঁদতে কাঁদতে চলে গেল। এ কি নেহা, তুমি আমার রুমে আসলে কেন, আর দরজা কেন আটকালে? রাকিব, আমি জানি তুমি অনেক দুঃখী। তোমার একজন সঙ্গী চাই, আর আমি সেই সঙ্গী হতে চাই। ও সেট আপ নেহা, গেট আউট ফ্রম মাই রুম রাইট নাও। রাগনীতি কণ্ঠে কথাটি বললাম। না না, আমি আজকে তোমাকে নিজের করেই নিব। কথাটা বলে নেহা তার শার্টের বোতাম খুলতে লাগলো, আর আমার দিকে এগোতে লাগলো। এই নেহা, কি করছো এসব? আজকে আমি নিজেকে তোমার কাছে সঁপে দিলাম। তোমার যা ইচ্ছে তাই করতে পারো রাকিব। আমি নেহার গালে জোরে একটা থাপ্পড় দিলাম, ঠাস করে। থাপ্পড়টা এতটাই জোরে ছিল যে নেহা পড়ে যায়। ব্যথায় নেহার চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। আমি তোমাকে কতবার বলেছি আমি শুধু মিমকে ভালোবাসি। মিম আমাকে যতই অপমান করুক, আমি শুধু মিমের। কথাটা মনে রাখবে। কথাটা বলেই আমি নেহার হাত ধরে উঠিয়ে আমার রুম থেকে বের করে দিলাম। নেহা কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে গেল। যাওয়ার সময় মিম নেহাকে দেখতে পায়। নেহার শার্টের বোতাম 3টে খোলা। এ দেখে তার বুকের ভিতর আবারও মোচড় দিয়ে ওঠে। তাহলে কি আবারও রাকিব নেহাপুর সাথে জোর করছে? মিম নিজের রুমে চলে গেল। আমরা রাতেই নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমি এখন নেহার সাথে না, আমার বন্ধু রাহুলের সাথে বসে আছি। সকাল সকাল পৌঁছে গেলাম। আমি আমার বাসায় চলে গেলাম। সেদিন ভার্সিটি বন্ধ ছিল। সেদিন আমি আমার মোবাইল বন্ধ রাখি। পরের দিন আমি ক্লাসে বসে আছি, কিন্তু আমার ক্লাসে কোনো মন নেই। টিফিন পিরিয়ডে আমি আমার বন্ধুরা ক্যান্টিনে বসে আছি। কিরে, তোর আর মিমের মধ্যে কি কোনো ঝগড়া হয়েছে নাকি? কক্সবাজারেও তোদের একসাথে দেখিনি, আর ভার্সিটিতে আসার পরও একে অপরকে এড়িয়ে চলছিস। আরে বাদ দে এসব বিষয়, আমি এই ব্যাপারে কিছুই বলতে চাই না। ভার্সিটি ছুটি হওয়ার পর আমি বাইক নিয়ে চলে যাই। মিম যখন তার গাড়িতে উঠবে, ঠিক তখনই মিমকে পিছন থেকে ডাক দিল। মিম পিছনে তাকিয়ে দেখলো ছাব্বির আর সাদিয়া। আরে সাব্বির ভাই আর সাদিয়াপু, যে কিছু বলবে? তোমার আর রাকিবের মধ্যে কি হয়েছে? ভাইয়া, আমি এই বিষয়ে কিছু বলতে চাই না। অন্য কোনো কথা থাকলে বলো। এই কথাটাই তোমাকে শুনতে হবে। আমি জানি তুমি কিসের জন্য রাকিবের থেকে দূরে সরে গেছো। জানেন যখন, তাহলে আবার কি বলবেন এই বিষয়ে? তুমি যা জানো তা ভুল জানো। মানে? তোমাকে শুরু থেকে বলি, তাহলে সব কিছু বুঝতে পারবে। আসলে আমি আর সাদিয়া একে অপরকে ভালোবাসি গত 6 মাস ধরে, কিন্তু কিছুদিন আগে সাদিয়া আমাকে ভুল বুঝে চলে যায়। আসলে আমি আমার এক্স গার্লফ্রেন্ডের ব্যাপারে তার কাছ থেকে কিছু বিষয় লুকাই। তাই সাদিয়া তা জানতে পেরে মনে করে যে আমি তখনও আমার এক্সের সাথে রিলেশন আছি। তখন আমি রাকিবের কাছে সাহায্য চাই, কারণ সাদিয়া আর রাকিব ছোটোবেলার বন্ধু। কক্সবাজারে রাকিব সাদিয়াকে আমার সম্পর্কে সব সত্যি কথা বলে, আর সাদিয়াকে আমার লাইফে ফিরে আসতে বলে, কিন্তু সাদিয়া তা মানেনি। আমি এতই দুঃখ পেয়েছিলাম যে আমি আমার হাত কেটে সুসাইড করার চেষ্টা করি। তখন রাকিব আমাকে নিয়ে হাসপাতালে যায়। সেদিন পুরো বিকাল থেকে সন্ধ্যা রাকিব আমার সাথে ছিল, আর আমাকে বুঝিয়েছে যে আত্মহত্যা করে কিছুই হবে না। তাই আমি সিদ্ধান্ত নিই যে সাদিয়া থেকে দূরে চলে যাব। রাতে রাকিব আমাকে তার রুমে নিয়ে যায়, কারণ সে মনে করেছিল হয়তো রাতে আমি আবারও এরকম কিছু একটা করব। সাদিয়া কোনোভাবে আমার হাত কাটার ব্যাপারটা জেনে যায়, আর অনেক অনুতপ্ত হয়।
সাদিয়া রাকিবের রুমে এসে আমার কাছে ক্ষমা চায়। প্লিজ সাব্বির, আমি বুঝে গেছি যে তুমি আমাকে সত্যি সত্যি ভালোবাসো। আমাকে দয়া করে ক্ষমা করে দাও। আমি তোমার চেহারাটা দেখতে চাই না। যে মেয়ে তার ভালোবাসাকে অবিশ্বাস করে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি তোমার থেকে দূরে সরে যেতে চাই। না, এই কাজ করো না, আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। সাদিয়া কাঁদতে কাঁদতে মেয়েকে জড়িয়ে ধরে, কিন্তু আমি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেই। ফলে রাকিবের রুমের জিনিসপত্র এলোমেলো হয়ে যায়। চলে যাও এখান থেকে। দয়া করে আমার সাথে এই কাজ করো না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তাহলে মরে যাও, তা আমার পিছু ছাড়ো। তারপর সাদিয়া কাঁদতে কাঁদতে রাকিবের রুম থেকে চলে যায়। তখন রাকিব আমাকে ঠাস করে থাপ্পড় দেয় আর বলে যে আমি ভুল করেছি সাদিয়ার সাথে। আমি এখন তাই করেছি সাদিয়ার সাথে যা সাদিয়া আমার সাথে করেছিল। আমি আমার ভুল বুঝতে পেরে সাদিয়ার পিছু পিছু চলে যাই। তখন তুমি রাকিবের ঘরে ঢুকে তাকে ভুল বোঝো। আর আমি রাকিবকে বলেছিলাম যে আমার আর সাদিয়ার ব্যাপারটা যাতে কেউ না জানে, তাই সে তোমাকেও বলেনি। আজ রাকিব বন্ধুত্ব পালন করতে গিয়ে তোমাকে হারালো। সাব্বিরের কথা শুনে মিমের পুরো দুনিয়ায় উল্টে গেল। আমি এ কি করলাম? সবকিছু না জেনে শুনে রাকিবকে ভুল বুঝলাম। রাকিব তো আমাকে এখন ক্ষমাও করবে না। মিম কথা বলতে বলতে কেঁদে দিল। মিম, তুমি রাকিবের কাছে গিয়ে ক্ষমা চাও। আমি যতটুকু রাকিবকে চিনি সে তোমাকে ক্ষমা করে দিবে। আমি এখন রাকিবকে কোথায় পাবো? সে তো নিজের বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছে। আমি এক্ষুনি যাব রাকিবের কাছে। যাও, না হলে পরে অনেক দেরি হয়ে যাবে। তখনই মিম তার গাড়ি নিয়ে আমার বাসার উদ্দেশ্যে রওনা দিল। মিম অনবরত কেঁদেই চলেছে আর মনে মনে বলছে, হে আল্লাহ, আমি এটা কি করলাম? যে আমাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে তাকে আমি এত কষ্ট দিলাম। মিমের চোখ হঠাৎ রাস্তার বিপরীত সাইডে গেল। মিম দেখলো আমি রাস্তার বিপরীত পাশের গ্যারেজে বাইক ঠিক করছি। ড্রাইভার, গাড়ি থামাও। গাড়ি থামার সাথে সাথে মিম গাড়ি থেকে নেমে রাস্তার ওই পারে আসার চেষ্টা করছে, কিন্তু পিঁপড়ার মতো গাড়ি চলাই রাস্তা পার হতে পারছে না। রাস্তা একটু ক্লিয়ার হয় মিম রাস্তা পার হওয়ার জন্য দৌড় দেয়। মিম যেই রোডে চলে আসলো ঠিক তখনই বিপরীত পাশ থেকে আসা একটা প্রাইভেট গাড়ির সাথে ধাক্কা খায় আর তার মুখ থেকে অনবরত রক্তের সাথে একটা আওয়াজ বের হয়, রাকিব। আমি মিমের কণ্ঠ শুনে রাস্তার দিকে তাকাই। আসলে আমার বাইকের টায়ার লিক হয় আমি গ্যারেজে এসেছি। আমি রাস্তার দিকে তাকিয়ে দেখি কিছু মানুষ রাস্তার মাঝে গোল করে দাঁড়িয়ে আছে। আমি কৌতূহল নিয়ে রাস্তার ভিড় ঠেলে সামনে গেলাম। আমি সেখানে গিয়ে মিমের নিথর দেহ পড়ে থাকতে দেখি। আমি সাথে সাথে মিমের কাছে গিয়ে বসে পড়ি। মিমের এই অবস্থা দেখে কখন যে আমার চোখ থেকে পানি পড়তে শুরু করেছে আমি নিজেও চাই না। হে মিম, মিম তোমার কি হয়েছে? কথা বলছো না কেন? মিম নিশ্চুপ। হে মিম, দেখো আমি কিন্তু রাগ করবো এবার। প্লিজ তুমি কথা বলো, কেউ অ্যাম্বুলেন্সকে ফোন করো। অ্যাম্বুলেন্স আসার পর মিমকে আমি হাসপাতালে নিয়ে যাই। মিমের অপারেশন হচ্ছে আর ইতিমধ্যে রাশেদ ভাই, জান্নাত ভাবি, আম্মু আব্বু আর মিমের ক্লোজ ফ্রেন্ডরা চলে এসেছে হাসপাতালে। আমার পুরো সাদা শার্ট মিমের রক্তে লাল হয়ে গেছে। রাকিব, এটা কিভাবে হলো? ভাইয়া আমি জানি না, হঠাৎ আমি মিমের চিৎকার শুনতে পাই আর রাস্তায় গিয়ে দেখি মিমের মৃতদেহ রাস্তায় পড়ে আছে। সব দোষ মনে হয় আমার। আমি যদি মিমকে সব সত্যি না বলতাম তাহলে সে তোর কাছে আসতো না। কিসের সত্যি কথা বলছো? তারপর সাব্বির সবাইকে সব কিছু খুলে বলল। এমন সময় ডক্টর ওটি থেকে বেরিয়ে এলো। ডক্টর, আমার মিমের কী খবর? সে ঠিক আছে তো? কথাগুলো জিজ্ঞেস করার সময় আমার কথাগুলো কাঁপছিল। দেখুন, কিছু কিছু কেস আমাদের হাতের বাইরে থাকে, আমরা সে ব্যাপারে কিছুই করতে পারি না। ডাক্তার এমন কথা শুনে সেখানে উপস্থিত সকলের বুক মোচড় দিয়ে উঠল। আপনি কি বলতে চাইছেন? একটু ক্লিয়ারভাবে বলেন। দেখুন, পেশেন্টের অনেক ব্লাড লস হয়েছে আর অ্যাক্সিডেন্টে তার মাথায় আঘাত লেগে তার মাথার সব রক ব্লক হয়ে গেছে। সে এখন বেঁচে থেকেও মরে যাচ্ছে, মানে পেশেন্ট কোমায় চলে গেছে। সে ঠিক কবে হবে তা কেউ জানি না। হয়তো একদিন, এক সপ্তাহ বা এক মাস, এক বছর কিংবা 10 বছর পর পেশেন্টের জ্ঞান ফিরে যেতে পারে। তবে পেশেন্ট সব কিছু দেখতে পারবে, শুনতে পারবে এবং অনুভব করতে পারবে, কারণ সেইগুলো রক ব্লক হয়নি। হয়তো উপরওয়ালা এটাই ইচ্ছা। ডক্টরের মুখে মিমের অবস্থার কথা শুনে আমি সেখানেই ফ্লোরে বসে পড়লাম। কথায় আছে পুরুষ মানুষ কাঁদে না, কিন্তু আমার ক্ষেত্রে তার ব্যতিক্রম ঘটেছে। আমি যেন এক মুহূর্তের জন্য চিন্তা লাশ হয়ে গেছি। আমার চোখ ছোড়া দিয়ে অবিরাম পানি পড়ছে। 5 বছর পর আমি অফিস থেকে তাড়াতাড়ি বাসায় ফিরে এলাম, কারণ আজকে আমাকে মিমকে সাজাতে হবে। আজকে মিমের বার্থডে। আমি বাসায় এসে সোজা নিজের রুমে চলে গেলাম। রুমে গিয়ে দেখি মিম বিছানায় শুয়ে আছে।
এই যে মহারানী, এভাবে দিনের পর দিন শুয়ে থাকলে হবে? আজকে কত কাজ আমার। আজকে রাশেদ ভাই, জান্নাত ভাবি, মিলি, আমাদের সকলের বন্ধুরা আসবে। আজকে আমি নিজ হাতে তোমাকে শাড়ি পরিয়ে দিব। তারপর আমি মিমকে কোলে করে উঠিয়ে তাকে নিজের হাতে সাজালাম। আস্তে আস্তে সবাই এসে গেল। আমি কেক কেটে মিমকে খাওয়ালাম। মিম খায়নি, তবেও মুখের সামনে ধরলাম এই আশায় যদি একবার সে খায়। গত 5 বছর ধরে মিমকে আমি এভাবে আগলে রেখেছি নিজের কাছে, এই আশায় যে একদিন মিম সুস্থ হয়ে যাবে। আম্মু আব্বু আমাকে এই ব্যাপারে অনেক সাপোর্ট করেছে। নেহা আজ তার ভুল বুঝতে পেরেছে মিমের প্রতি আমার এই অসীম ভালোবাসা দেখে। আসলে ভালোবাসা মানে না কোনো বাধা, এই উক্তিটি আমার সাথে কোনো না কোনোভাবে জড়িত। মিম আমার সব কথা বুঝতে পারে, শুনতে পারে, অনুভব করতে পারে। হয়তো উপরওয়ালার চাওয়াতে মিম একদিন সুস্থ হয়ে যাবে। আমি গত 5 বছর ধরে মিমকে নিজের কাছে রেখে দিয়েছি, নিজের ভালোবাসার মানুষ হিসাবে। আমার বিশ্বাস একদিন ভালোবাসার কাছে হার মানবে সব প্রতিকূলতা। এইভাবে যে চলতে লাগলো আমার আর মিমের অমিলিত কিন্তু পূর্ণ ভালোবাসা। ভালোবাসতে দেহের দরকার হয় না, দরকার হয় 2টা মনের। হ্যালো ভিউয়ার্স, আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো? আশা করছি ভালো লেগেছে। গল্পটি স্যাড এন্ডিং হয়েছে, তাই আপনারা অনেকেই মন খারাপ করতে পারেন, কিন্তু কথাগুলো বোঝার চেষ্টা করবেন। যদি হ্যাপি এন্ডিংও হতো তাহলে আপনারা বুঝতে পারতেন না ভালোবাসা আসলেই মন থেকে হয়, দেহ থেকে নয়। আপনাদের এটাই বোঝানোর চেষ্টা করেছি গল্পটির মাধ্যমে। আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের গল্পটিতে একটি লাইক দিন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি বেল আইকনটি অন করে রাখুন।